একদিকে মহা অবতরণ আর আরেকদিকে মহা অবনমন। আজ গোটা দিনের ঘটনা প্রবাহকে এই দুটো শব্দে অনায়াসে ভাগ করে ফেলা যায়। আজ ভোর রাত থেকে সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে নামার প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে রেখেছি। মহাকাশ যাত্রা নিয়ে এবিপি আনন্দকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সুনিতা উইলিয়ামস কি বলেছিলেন এই অনুষ্ঠানেই তা দেখাবো। তবে মহাকাশ থেকে বিকেলে আবার ফিরতে হলো মর্তে, মানে এই বঙ্গ রাজনীতির চেনা ছবিটাতে। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। বারুইপুরে বিজেপি তৃণমূলের কর্মসূচি ঘিরে ধুমধুমার। সভার আগেই শুভেন্দু অধিকারীদের ঘিরে চোর স্লোগান, কালো পতাকা তৃণমূলের, পাল্টা জয় শ্রীরাম ধ্বনি বিজেপি। দুটোই ঘোষিত কর্মসূচি হওয়ার পরেও কেন এই পরিস্থিতি? কি করছিল পুলিশ? দ্বিতীয় প্রশ্ন। 26-এর আগে পথের কাঁটা সরাতে আজ আমাকে মেরে ফেলতে চেয়েছিল, অভিযোগ শুভেন্দু অধিকারী। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি বিরোধী দলনেতার। ক্ষমতা থাকলে করে দেখান, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। কোন দিকে গড়াচ্ছে জল? তৃতীয় প্রশ্ন। এবার ইডেনে বাতিলের পথে কেকেআরের ম্যাচ। রামনবমীর দিন ম্যাচ, তাই তারিখ বদলের জন্য সিএবিকে চিঠি লালবাজারে। রামনবমীর মিছিলের দিনে ইডেনে একটা ম্যাচ কেন সামলাতে পারবে না কলকাতা পুলিশ? চতুর্থ প্রশ্ন। সুনিতা উইলিয়ামসদের মহা অবতরণে উচ্ছ্বাস বিশ্বজুড়ে। নিরাপদে ফেরার পর এখন দীর্ঘ নজরদারিতে থাকবেন মহাকাশচারীরা। তৃতীয় মহাকাশ অভিযানে দীর্ঘ 9 মাস মহাকাশ স্টেশন থেকে রেকর্ড গড়লেন সুনিতা। বিশ্বজুড়ে মহাকাশ গবেষণাকে ঠিক কতটা উৎসাহ দেবে এই অভিযান? পঞ্চম প্রশ্ন। সুনিতাকে ভারতরত্ন দেওয়ার দাবি মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী পর্যন্ত ঠিক আছেন মুখ্যমন্ত্রী, ওখানেই আটকে থাকলে ভালো হয়, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। বিজ্ঞানের এত বড় সাফল্য নিয়েও কেন রাজনীতির এই অকারণ আকচি? তবে শুরুতেই দেখাবো বারুইপুরে আজ মুখোমুখি সংঘাতে তৃণমূল আর বিজেপি। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে কালো পতাকা। বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ। শুভেন্দু অধিকারীকে গো ব্যাক চোর স্লোগান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির নেতা কর্মীদের। তৃণমূল বিজেপির সম্মুখ সমরে উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন। তোলাবাজ অভিষেক, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। যেটা হচ্ছে ভিকটিম কার্ড। ওনাকে কেউ পথের কাঁটা মনে করবে? মানুষের সঙ্গে যোগাযোগহীন একজন লোক, তাকে আমরা সরাতে যাব কেন? থাকলে আমাদেরই ভালো। যাকে বিধায়করা ছেড়ে চলে যাচ্ছে, কাছের লোকরা, মানুষ তো কবে ছেড়ে চলে গেছে। বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের অভিযোগে বুধবার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র দক্ষিণ 24 পরগনার বারুইপুরে মিছিল ও সভা করার ডাক দেন শুভেন্দু অধিকারী। কথা ছিল পুরাতন বাজার রাসমাঠ থেকে বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত মিছিল করবেন তিনি। এই রাস্তাতেই 2 জায়গায় মঞ্চ বাঁধে তৃণমূল। রাস্তার দুধার কার্যত ঘিরে ফেলেন তৃণমূলের নেতাকর্মীরা। বিজেপির কাউকে রাস্তা দিয়ে তৃণমূলের কর্মীরা যেতে দেখছেন, তখনই কালো পতাকা তো দেখানোই হচ্ছে, এর সঙ্গে চোর স্লোগান এবং আরো বেশ কিছু জয় বাংলা স্লোগান, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং পুলিশ আধিকারিকরা কার্যত দিশেহারা হয়ে গেছেন। পুলিশ আধিকারিকরা 1টা থেকে 3টে অনুমতি দিয়েছিলেন, কিন্তু এখানে তৃণমূল যারা কর্মী শাসক দলের, তারা কিন্তু তারপরেও রাস্তায় এইভাবে দাঁড়িয়ে রয়েছে। 4টের কিছু পরেই এই এলাকায় ঢোকেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। দুপক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমরা মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা, ভয় করি না কাউকে। ঔরঙ্গজেবকে ভয় করেনি, চেঙ্গিস খানকে ভয় করেনি। তোরা কে হরিদাস পাল, তোদের ভয় করব? এখানকার পুলিশ এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে। গরম গরম কথা বলেন ভেসে থাকার জন্যে,
সুতরাং এরকম রাজনীতিবিদদের যাদের মানুষের সঙ্গে যোগাযোগ নেই, জমির সঙ্গে যোগাযোগ নেই, যারা 17-18টা গাড়ির কনভয় নিয়ে আর বিশাল বড় কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ নিয়ে থাকতে ভালোবাসেন, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি একটু সকলেরই ভেবে দেখা উচিত। 27 মার্চ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে বিজেপি। শিবাশিস মৌলিক, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শুরুতেই যে কথাটা বলছিলাম, মোদ্দা কথাটা হলো ওপর থেকে নিচে নেমে আসা। একদিকে বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে সুনিতা উইলিয়ামসদের মহাকাশ থেকে মর্তে নেমে আসা, আর অন্যদিকে অশান্তি আর অসহিষ্ণুতার হাত ধরে বাংলার রাজনৈতিক সংস্কৃতির আরও নিচে নেমে আসা। এই অনুষ্ঠানেই সুনিতাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবিপি আনন্দকে দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে সুনিতা উইলিয়ামস তার মহাকাশ যাত্রা নিয়ে নিজে ঠিক কী বলেছিলেন সেটাও দেখাবো। কিন্তু শুরুতে আসতেই হবে মর্তের, মানে এই বঙ্গের রাজনীতিতে, যেখানে আরও একবার রাষ্ট্রপতি শাসনের দাবি উঠল। আমি প্রথমেই একেবারে একটা বিষয়ে আমাদের অবস্থানটা খুব পরিষ্কার করে নিই। দেখুন, আমরা বিশ্বাস করি যে বিরোধীরা এ রাজ্যে মিছিল করবে, মিটিং করবে, রাজ্য পুলিশ তাতে অনুমতি না দেওয়ার কোনো কারণ নেই। গণতন্ত্রের ন্যূনতম সত্ত্ব হচ্ছে বিরোধীরা মিটিং মিছিল করবে, এবং আমাদের পরিষ্কার প্রশ্ন থাকবে যে তার জন্য কেন বারবার কোর্টে যেতে হবে, এবং শেষ পর্যন্ত সেই কলকাতা হাইকোর্টকে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আজকেও কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি তমলুকে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিয়েছেন। সব বিরোধী দলের এইটা থাকে, এই অভিযোগ সব সময় থাকে যে তারা পুলিশের কাছ থেকে অনুমতি পায় না, কোর্টে গিয়ে অনুমতি আদায় করতে হয়। এই নিয়ে আমাদের প্রতিবাদ ছিল, আছে, থাকবে। কিন্তু আমি প্রথম প্রশ্নে শঙ্কুদেব পান্ডার কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো। শঙ্কু, এক হচ্ছে যে আমি সব বুঝলাম, আজকে বারুইপুরের একটা বিধানসভা কেন্দ্রের কয়েকটা ঘটনা, সব অভিযোগ আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি সত্যি, তার কিছুটা ক্যামেরাতেও দেখা যাচ্ছে, কিন্তু একটা বিধানসভা কেন্দ্রের ঘটনা, তার জন্য 356, এবং দাবি করছেন কে? স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা। শঙ্কুর সময় শুরু এখন। প্রথম কথা সুমনদা, আপনাকে জানাই যে আপনি একটা বিধানসভা কেন্দ্র হিসেবে এটাকে ধরবেন না। আপনি প্রথমে ধরুন এমন একটা বিধানসভা কেন্দ্র, যেই বিধানসভা কেন্দ্র থেকে এই রাজ্যে বিধায়কদের যিনি মাথা, যার উপরে গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব, সেই বিমানবাবুর নির্বাচনে জিতে ওখানে স্পিকার হয়েছেন। আমার প্রশ্ন যে নির্দিষ্টভাবে অনুমতি নেওয়ার পরে, কর্মসূচি ঘোষণা করে দেওয়ার পরেও এইভাবে টার্গেট করার উদ্দেশ্য হচ্ছে এরা কোনো জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থা চলতে দেবেন না। আমার প্রশ্ন সরাসরি বিমানবাবুর কাছে এই সম্মান রেখে যে একজন বিরোধী দলনেতাকে কতবার সাসপেন্ড করার পর আপনি প্রমাণ করবেন এই যে বাংলায় আপনার দল ছাড়া অন্য কোনো গণতান্ত্রিক ব্যবস্থা রাখবার দরকার নেই। আর শুভেন্দু অধিকারীরা কেন যাচ্ছিলেন, এমএলএরা কেন যাচ্ছিলেন? আপনারা পশ্চিমবাংলায় একটা পরিস্থিতি তৈরি করেছেন, কেউ যদি হিন্দুদের হয়ে কথা বলে তাহলে সে হবে সাম্প্রদায়িক, আর হিন্দুর বিরোধিতা করলে সে হবে সেকুলার। ভাই, নিজের ধর্ম রক্ষা করার জন্য যদি কেউ সরাসরি গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান মেনে কোনো রাজনৈতিক কর্মসূচি বা প্রতিবাদ জানাতে যায়, তার বিরুদ্ধে এই ধরনের আন্দোলন, এই ধরনের অ্যাপ্রোচ কে গুন্ডামো ছাড়া আর কি বলা যায়? তাই উনি কি বলবার চেষ্টা করেছেন? বলবার চেষ্টা করেছেন আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি নির্বাচন করাতে হয়, তাহলে এই পুলিশ প্রশাসনকে রেখে, এই অ্যাডমিনিস্ট্রেশনকে রেখে সারা বাংলায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয়। আমাদের দলের নীতি এতগুলো ইফস এন্ড বাটস নেই। পরিষ্কার শুভেন্দু অধিকারী অন ক্যামেরা দাবি তুলেছেন যে রাষ্ট্রপতি শাসন দাবি তুলেছে, রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আমি বিরোধী দলনেতার কথা থেকেই সরাসরি বলতে চাই যে আমাদের দল, তাদের পলিসি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে যেটা কোনো সরকার আমরা ভেঙে দিতে চাই না, ভেঙে দেওয়ার পলিসি আমাদের নয়। কিন্তু যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, সেই পরিস্থিতিতে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলায় করতে হলে অবিলম্বে এখানে 356 করেই নির্বাচন করানো উচিত। কারণ আপনাকে মনে রাখতে হবে, এখন থেকেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছে নির্বাচন কমিশন ও তো 3 দিনের জন্য আসবে, নির্বাচন কমিশন চলে যাওয়ার পর কি হবে তখন তো আমরা দেখব। আপনাকে বুঝতে হবে সুমন, আপনি লক্ষ্য করে দেখবেন যে দিল্লিতে পুলিশি ব্যবস্থা নিরপেক্ষ ছিল, কেন্দ্রীয় ব্যবস্থার আন্ডারে ছিল, ওখানে পরিবর্তন হয়েছে। যেখানে যেখানে সরাসরি পুলিশি ব্যবস্থা এতদিন ধরে কবজায় কুক্ষিগত হয়েছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধরুন, অন্য কারোর কথা ধরতে হবে না। 2011-এর আগে উনি কি বলতেন? বলতেন যে সিপিএম সরাসরি, উনি বলতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে তো 2011-এ ক্ষমতা বদল করতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি থাকতে পারে, কিন্তু
রাষ্ট্রপতি শাসন জারি না করেই তো এ রাজ্যে ক্ষমতা শেষ ক্ষমতা বদলটা আমি হয়েছে। আবারও আপনাকে নির্দিষ্ট করে বলবো যে রাষ্ট্রপতি শাসন জারি না করা ছাড়া এই মুহূর্তে এই রাজ্যে এমন কোনো ব্যবস্থার উদাহরণ এই রাজ্য সরকার রাখতে পারছে না। কারণ এখানে গণতান্ত্রিক ব্যবস্থায় আলটিমেটলি মানুষ যেখানে গিয়ে রেমেডি পাবে সেটা হচ্ছে কোর্ট। এরা কোর্টকে মানছে না, এরা কোর্টকে টার্গেট করছে। সংবাদ মাধ্যম তো ছেড়ে দিন, আপনার নামে 230টা মামলা। সুমন দে তার কথা প্রকাশ্যে বলতে পারেন না, এটাই এখানে গণতন্ত্র। আই ভাই, গণতন্ত্রের মানে কি যে আমি হিন্দু, আমি আমার হিন্দু ধর্মচরণ করতে পারবো না? না হলো, কিন্তু আমি বলছি তুমি যেহেতু 2011 বললে, 2011 এবং তার আগে 2009 দুটো কোনো ক্ষেত্রেই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়নি। তা সত্ত্বেও তখনকার বিরোধীদের চমৎকার ফলাফল হয়েছিল, 11 তো ক্ষমতা বদল হয়ে গেছিল। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে 2009-এই বাংলায় পরিবর্তন চলে আসতো, 2011 পর্যন্ত গড়াতে হয়েছে। আমি আবারও আপনাকে বলছি যে সিপিএম এর হচ্ছে রাজনৈতিক আক্রমণ অত্যাচারের ক্ষেত্রেও একটা গণতান্ত্রিক পরিসরের জায়গা ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএম এর থেকেও ডেঞ্জারাস অ্যাপ্রোচে অপারেট করছে। এরা পুরো প্রশাসনিক ব্যবস্থাটা লাটে তুলে দিয়েছে। বেশ 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 আমি পরের বক্তার কাছে যাব, তার আগে আরেকবার শঙ্কুকে মনে করিয়ে দেবো যে বিধানসভা ভোট কিন্তু হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে, অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনও এই রাজ্যে তাহলে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করাতে পারে না আগের ভোটগুলো নিয়ে বিজেপি সেই কথাও মনে করছে কি না। তার কারণ হিংসার ঘটনা হয়েছে, অভিযোগ উঠেছে, কিন্তু তার মানে কি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও সমানভাবে এই রাজ্যে ব্যর্থ হয়? আমরা জানি না। অমিত শাহ আজকে রাজ্যসভায় এই বিষয়ে নানা কথা বলেছেন, আমি সে দেখাবো, কিন্তু তার আগে রাহুল চক্রবর্তী, রাহুলের দিকে ঠিক উল্টো দিক থেকেই আমি আসবো। সেটা হচ্ছে বিরোধী দলনেতার কিন্তু ঘোষিত কর্মসূচি, সেখানে কেন রাহুল অশ্রাব্য গালিগালাজ হবে, এমন গালিগালাজ হবে যে সেটা টেলিভিশনে আমি সম্প্রচার করতে পারি না। প্রায় গাড়ি থামিয়ে কালো পতাকা দেখানো হবে, অভিযোগ গাড়িতে ইঁট মারা হয়েছে, লাঠির বাড়ি মারা হয়েছে, বাঁশের বাড়ি মারা হয়েছে। শুভেন্দু অধিকারী তো অন ক্যামেরা বলছেন তাকে খুনের চেষ্টা করা হয়েছে। আমার বক্তব্যই তো খুঁচিয়ে ইস্যু করা। রাহুল, দুভাবে মানে বিরোধ, তোমরা সকাল থেকে রাত অবধি বলো যে দেশে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা বিরোধীদের যথেষ্ট পরিসর দেয় না এবং কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে সারা দেশ জুড়ে, তোমরাই বলো। তাহলে এ রাজ্যে কোন সুস্থ গণতন্ত্রের ছবি তৃণমূল ধরে রাখতে পারছে? রাহুল চক্রবর্তীর সময় শুরু এখন। সুমন, ধন্যবাদ। প্রথম কথা দেখো, আজকে যাদের নিয়ে আলোচনা করতে বসেছি আমরা, এই শুভেন্দু অধিকারী এমন একটা রাজ্যের এমন একটা বিরোধী দলনেতা, যেই শুভেন্দু অধিকারী দীর্ঘকাল ধরে এই রাজ্যে দূরে, তার কাছে এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গ নামক জায়গায় তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই, বিকল্প হবে না, বিকল্প ছিল না, বিকল্প থাকবেও না। এবং আজকে এই রাজ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই, এটা শুভেন্দু অধিকারী ভালো কেউ বোঝে না। সময় তুমি বারবার দেখো তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, সেই জন্য গালিগালাজ হবে, সেই জন্য কালো পতাকা দেখানো হবে, তারিখের পর তারিখ দিয়েও কিন্তু কিছু প্রমাণ করতে পারেন। সমস্যা হচ্ছে এই যে তুলনামূলক যে কম্পিটিশন চলছে একটা সারা ভারতীয় জনতা পার্টি জুড়ে, যে কে কত বড় নেতা সেটা প্রমাণ করার জন্য সারা বাংলা জুড়ে তুমি এমন একটা অস্থির রাজনৈতিক পরিবেশ তৈরি করো যাতে পুরো জায়গাটা এনার্জি তৈরি হয়, যাতে পুরো জায়গাটায় ধর্মের নামে ধর্মকে হাতিয়ার করে এমন একটা অস্থির রাজনৈতিক পরিবেশ তৈরি করো যাতে এখানে দাঙ্গা লাগানো যায়। এটাই এদের আসল ইন্টেনশন, আসল অভিপ্রায়। শুভেন্দু অধিকারী এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, এত জায়গায় যাচ্ছে, প্রতি জায়গায় দাঁড়িয়ে একটা করে অভিযোগ আনছে, কারণ তিনি জানেন নির্বাচিত জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক মাধ্যমে এই রাজ্যে তৃণমূল সরকারকে ফেলা যাবে না। আজকে তুমি দেখো কতটা ভণ্ড এরা, কতটা। শুভেন্দু অধিকারী চাইলেন, সেই জন্য তৃণমূল কংগ্রেসের কালো পতাকা দেখালো আর স্লোগান শাউটিং করলো। সেটা দেখো, আজকে দেখো, মানে আমি বলছি সেটা যদি না হতো আজকে তো শুভেন্দু অধিকারী তোমারই যুক্তি অনুযায়ী এই কথা বলার সুযোগই পেতেন না। আমি সুমন বলছি তোমাকে, পাল্টে গেল মতটা, বদলে গেল পথটা। যে শুভেন্দু অধিকারী এক সময় দাঁড়িয়ে এই রাজ্যে একের পর এক লাল বাতি নিয়ে ঘুরে বাড়িয়ে ছখানা দপ্তর সামলে, হঠাৎ করে মনে পড়লো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সবচেয়ে বড় কালপিট, সবচেয়ে বড় অমুক। আজকে শুভেন্দু অধিকারী সেই কথা মেনে নেবে কেন তৃণমূল কর্মীরা? কেন তৃণমূল কর্মী? আর আমি তৃণমূল কর্মীরা এখনো শুভেন্দু অধিকারী মিস করছেন। আমি তো বলি আজকে বারুইপুরে যেটা হয়েছে সুমন, সেটা শুধুমাত্র তৃণমূল কর্মীর দ্বারা হয়নি, সেটা মানুষের মানে স্বতঃস্ফূর্ত একটা জনরোষ। একদম তাই। কেন বলছি তোমাকে আমি, আমি তোমাকে দেখানে বলছি, আমি তোমাকে বলছি, তুমি দেখো আজকে দাঁড়িয়ে যেখানে যেখানে এদের ভণ্ডামিটা কোথায়। আজকে যারা এখানে দাঁড়িয়ে বলে হিন্দুত্ব, আমি একটু শঙ্কু চিৎকার করে বলছিল এখানে নাকি হিন্দুত্ব অমুক হবে, অমুক তমুক হবে। বাংলাদেশে যখন দাঁড়িয়ে সংখ্যালঘুরা নিপীড়িত, অত্যাচারিত, তখন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, তখন তাদের মন কাঁদে না। আর যখন এই বাংলায় দাঁড়িয়ে আজকে এই সংখ্যালঘুদের রক্ষা করার কোনো রাষ্ট্র সংকল্প নেয়, তখন সেটা হয়ে যায়
তোষণ, তখন হয়ে যাচ্ছে এটা অ্যাপ্রেসমেন্ট। সুতরাং এই যে ভণ্ডামি, এটা বাংলার মানুষ বুঝতে পারছে সুমন। আজকে দাঁড়িয়ে তারা এই যে দ্বিচারিতা বিজেপির, ধর্মের নামে যে ধর্ম আমরা জানি সুমন, সে ধর্ম স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন আমি এমন ভারতবর্ষ চাই যার দেহ ইসলামীয় হবে, হৃদয় বৌদ্ধিক হবে আর মস্তিষ্ক বৈদিক হবে। বিজেপি সেই ধর্ম মানে না। বিজেপি তাদের হিন্দুত্বর কাছে সে দাবি নেই। আমি রাহুল চক্রবর্তী বা তুমি সুমন দে এদের নতুন করে হিন্দু আমি তুমি কি না বলে দরকার নেই। হিন্দুত্বের এজেন্সি তো বিজেপি নিয়ে রাখেনি। হঠাৎ করে কে কত বড় হিন্দু, কে কত বড় বিজেপি নেতা, সমস্যা কোথায় জানো সুমন? শুভেন্দু অধিকারী আজকে কাদম্বরীর মতো অবস্থা। সে বড়িয়া প্রমাণ করিতে হইল সে মনে নাই, তাকে হিন্দু হইয়া প্রমাণ করিতে হইতেছে সে কত বড় হিন্দু। সুতরাং এটা সবচেয়ে বড় ফ্যালাসি আজকে। ধন্যবাদ রাহুল। রাহুল একটা কোটেবল স্লোগান বলেছে, চেনা স্লোগান, পাল্টে গেল মত্তা বদলে গেল পত্তা। আমি বলছি এইটা হলে রাজনীতিতে কিন্তু বিচিত্র রঙ্গ সামনে দেখা যায়। মানে ধরুন আমি একটু আর্কাইভের স্মরণ নেব এবার। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু অধিকারীকে খুন করার চক্রান্ত করা হচ্ছে না, আজকের মতো শুভেন্দু অধিকারী সেই দাবি তুলছেন না, তার সঙ্গে জোর গলায় দাবি তুলছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 সালের 16ই মে শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত নিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনেই কিন্তু তখন তৃণমূল কংগ্রেসে, অর্থাৎ শুভেন্দু তখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত নিয়ে নিজে কি বলেছিলেন একবার দেখাবো। অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী, খুবই ভালো ছিল এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয়। দীর্ঘদিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি, তাতে সে নিজের থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে। তাকেই যদি খুন করার চক্রান্ত করে দেওয়া হয় তাহলে এটা তো বিগার কনস্পিরেসি। ওই যে বলছিলাম পাল্টে গেল মত্তা বদলে গেল পত্তা। তারপরে এই 2007-এর সঙ্গে কাট টু 2025 আজকের ঘটনায় বারুইপুরে আজকে অশান্তি, ঠিক কোন স্তরে সেই অশান্তি উঠেছে পরের প্রতিবেদনে দেখাবো। ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। একটা সভা আর একটা মিছিল, এই ছিল বুধবার বারুইপুরে বিজেপির কর্মসূচি। সেই কর্মসূচি ঘিরেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। বিজেপির কর্মী সমর্থকদের দিকে লঙ্কার গুঁড়ো, ইট, পাথর ছোড়ার অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের বছরখানেক আগে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস সমর্থকদের জোড়া বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর মিছিলের রুট পরিবর্তন করা হয়। বারুইপুর রাসমাঠ থেকে যাদবপুর সাংগঠনিক জেলা পর্যন্ত মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই, সেভ ডেমোক্রেসি। 20 বার বাস দিয়ে গাড়িতে মেরেছে, বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত। ভাইপো ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিজেপি এমএলএদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যদি রাষ্ট্রপতি শাসন করতে হয় তাহলে পদপিষ্ট হয়ে এত হাজার মানুষ মারা গেছে, সেগুলোকে চেপেছে যে রাজ্য, তাকে আগে রাষ্ট্রপতি শাসন করতে হয়। গোবলসের থিওরি যেটা, সেটা বিজেপি করছে, বারবার একটা মিথ্যা প্রচার করে সেটাকে মানুষের সামনে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে। বুধবার অশান্তির কারণে বিজেপির প্রস্তাবিত রুটে মিছিল হয়নি। গাড়ির ওপর থেকে কার্যত সভা করতে হয় শুভেন্দু অধিকারীকে। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়। এটা একটা হতাশার বহিঃপ্রকাশ, অসহায়ের আর্তনাদ। কারণ ওনার কাছ থেকে, ওনার নেতৃত্বে যাদের থাকার কথা সেই বিধায়করা একে একে সমস্ত তার সঙ্গ ছেড়ে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দলে চলে যাচ্ছে। 26-এর ভোট হতে বাকি এখনো 1 বছর, কিন্তু ভোট উত্তাপে এখনই ফুটছে বাংলা। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে গোটা কর্মসূচিটা, বলা ভালো গোটা কর্মসূচি দুটো
পূর্ব ঘোষিত কর্মসূচি। ঘটনাস্থলে অজস্র পুলিশ, যথেষ্ট পুলিশ নেই কেউ এই কথা বলতে পারবেন না, বা পুলিশ সংখ্যায় কম ছিল কেউ এই অভিযোগ করতে পারবেন না। পুলিশ রীতিমতো সময় দেখে পরিকল্পনা করে পারমিশন দিয়েছে। স্পটও হুবহু যে একটা নয়, কাছাকাছি জায়গায়। এবং শুভেন্দু অধিকারী কনভয় নিয়ে কোন রাস্তায় বেরোবেন সেটাও পুলিশের কাছে নির্দিষ্ট তথ্য ছিল। আমি ঠিক এই জায়গা থেকে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকে পোডিয়ামে যেতে অনুরোধ করব। সলিলদার কাছে আমার স্পেসিফিক্যালি দুটো প্রশ্ন থাকবে। এক হচ্ছে ঘোষিত প্রোগ্রাম, তৃণমূলের প্রোগ্রাম ছিল 1টা থেকে 3টে পর্যন্ত স্ট্যাটিক পারমিশন, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় তৃণমূল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আচ্ছা, শুভেন্দু অধিকারীর অর্থাৎ বিজেপির প্রোগ্রাম ছিল 4টে থেকে 6টা ডাইনামিক পারমিশন অর্থাৎ মিছিল। নির্ধারিত সময়ের পর আমার প্রথম প্রশ্ন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা অর্থাৎ 3টের সময় তাদের ঘোষিত কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরও কেন তারা থাকবেন যাতে 4টের সময় মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতিটা তৈরি হয়? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন সলিলদার কাছে থাকবে যে আমি ধরে নিচ্ছি তৃণমূল সমর্থকরা থেকে গেলেন, সেইখানেই তো পুলিশের ভূমিকা। পুলিশ সেটা অ্যালাউ করবে কেন? আমি উল্টো দিক থেকে বলি, ধরা যাক রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো কর্মসূচি আছে, পুলিশ কোনো দিন, প্রথম কথা করা উচিত নয়, ভয়ঙ্কর সংবিধান বিরোধী কাজ হবে, কিন্তু পুলিশ কোনো দিন মুখ্যমন্ত্রীর যদি কর্মসূচি হতো সেখানে বিজেপি বা বামেদের বা কংগ্রেসের সমর্থকদের জড়ো হওয়ার অনুমতি দিত তাদের নির্ধারিত কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরেও। আমি বলছি ঠিক কোথায় কোথায় এই ধরনের ঘাটতি আজকের ঘটনায় চোখে পড়েছে? সলিল ভট্টাচার্য। সুমন, থ্যাংক ইউ। সুমন, দেখো, প্রথমেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনটা কিন্তু খুব ল্যাকিং। গড ফরবিড আজকে কোনো খারাপ ঘটনা সিচুয়েশন কুড নট টেক এনি আগলি টার্ন। 1, 2 নম্বর হচ্ছে কিসের কম্পালশন বলো তো? যখন একটা ঘোষিত কর্মসূচি আছে কোনো রাজনৈতিক দল এবং তার উল্টো দিকে শাসক দল, বোথ দি পলিটিক্যাল পার্টি আর ড্যাগার্স ড্রন এগেনস্ট ইচ আদার, সবাই জানে, সব সময় জানে, তাহলে কেন তাদের পারমিশন দেয়া হবে? 1 নম্বর। কিসের কনস্ট্রেন্ট, কিসের কম্পালশন, আমি কেন তাদের দেব? 2 নম্বর, দেখো পুলিশ যারা ওখানে যে পুলিশ ফোর্স ডেপুটেট হয়েছিল, যে পুলিশ অফিসার্সরা হয়েছিলেন, যে সিনিয়র অফিসাররা হয়েছিল, দে ওয়ার নট প্রপারলি ব্রিফড। যখন এখানে দাঁড়িয়ে থাকে জনতা, এখান দিয়ে রোড শো হচ্ছে, তাহলে পুলিশের মুখ থাকবে এদিকে। একজন পুলিশ অফিসারকেও তুমি দেখাও যে ওদিকে নাম মুখ রেখেছে না এদিকে মুখ রেখেছে। দেখো, আমি গড ফরবিড এই কারণে বললাম, দেখো ওই এরিয়াটা ভেরি ক্রিমিনালি ভোলাটাইল এরিয়া, বারুইপুর, সোনারপুর, প্রত্যন্ত জয়নগর পর্যন্ত ওই এরিয়া যেটা গেছে। সুতরাং আমি বলছি ওই যে রোড শো যেটা যাচ্ছে, ওয়ার 50 MLAs অফ দি অ্যাসেম্বলি, স্টেট অ্যাসেম্বলি, তারা ওখান দিয়ে যাচ্ছে রোড শো করে। যদি 2টো এক্সপ্লোশন হতো, 2টো বোম এক্সপ্লোড হতো, 4টে শুট আউট হতো, যদি একটা ক্যাজুয়ালিটি হতো, আজকে কোথায় দাঁড়াতে? তুমি আজকেই শো করতে পারতে? তুমি আজকে সুনিতা উইলিয়ামসকে তুমি তোমার তাকে নিয়ে যে তুমি প্রোগ্রাম করার জন্য প্ল্যান করেছো, সব তোমার ভেস্তে যেত না। কিন্তু শৈলা, আমার স্পেসিফিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরুন আমি যখন পুলিশের তরফ থেকে পারমিশন দিচ্ছি তখন তো আমি সময় এবং লোকেশন নির্দিষ্ট করে দিচ্ছি। আমি তৃণমূলকে স্ট্যাটিক পারমিশন দিচ্ছি 2টো জায়গায়, আমি বিজেপিকে ডাইনামিক পারমিশন দিচ্ছি একটা জায়গায়, অর্থাৎ এবং নির্দিষ্ট টাইম ফ্রেমে, ওভারল্যাপিং নয়। সেইটা পুলিশ কেন মেনটেন করতে পারলো না? না, প্রথম কথা তো মেনটেন করতে পারবে না বলেই তো দিয়েছে। মেনটেন করতে পারবে না, এটা সম্ভব নয়। এটা ইট ইজ কন্ট্রারি টু মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার। এটা হতে পারে না। না, তুমি বিরোধী পক্ষ যাদের তুমি পারমিশন দিয়েছো তাদের বলো আজকে তোমাদের দেবো না, তোমাকে আগামীকাল দেবো, সেটা বলুক। আর না হলে তুমি বলো 1টা থেকে 3টে, আর ওখান থেকে ওরা পাস করবে 3:30-র সময়। 8 ঘন্টা 40 মিনিট 45 মিনিটে এদিক ওদিক হতেই পারে। অ্যান্ড দে কুড নট মেনটেন দ্যাট ল অ্যান্ড অর্ডার। তারা সেই ক্রাউডকে কন্ট্রোল করতে পারেনি। আজকে লাঠি সোটা নিয়ে ওখানে দাঁড়িয়েছে। যে কারণেই হোক, যদি আমি বারবার বলছি, বিরাট ফাড়া কেটে গেছে আজকে পশ্চিমবাংলায়। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের প্রচণ্ড একটা বড় ফাড়া কেটে গেছে। গড ফরবিড, আমি আবার রিপিট করছি, আই রিপিট মাই সেন্টেন্স, কারণ ওখানে যে কোনো রকম একটা ইভেন্চুয়ালিটি হতে পারতো। টু প্রিভেন্ট এনি ইভেন্চুয়ালিটি, টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট,
Police should not have given any license to the opposite party who are at daggers drawn, যেটা সর্ববিদিত। এক। 2 নম্বর বলছি, রাষ্ট্রপতি শাসন ওরমভাবে হয় না, যেটা শুভেন্দু অধিকারী বলেছেন। আন্ডার 4-5 সার্কামস্ট্যান্সেস হয়। একটা সার্কামস্ট্যান্স হচ্ছে যেখানে কোনো স্টেট মেশিনারি, তুমি জেনে রাখো সুমন, স্টেট কনস্টিটিউশনাল মেশিনারি অর লেজিসলেচার যখন ফেল করে টু অ্যাভয়েড বাই এনি কনস্টিটিউশনাল নর্মস, তখন সেক্ষেত্রে হয়। এছাড়া এপিডেমিক হলে হয়, এছাড়া ওয়ার হলে হয়। আমি রাহুলের কাছে যাব। রাহুল, আমি বলছি যে এই ঘটনা কিন্তু অনায়াসে অ্যাভয়েড করা যেত। কেন এই জায়গায় হবে? সবাই জানতো যে ডাইনামিক পারমিশনটা বিজেপিকে দেয়া হয়েছে সেটা স্ট্যাটিক পারমিশন, অর্থাৎ তৃণমূলের মঞ্চের একটা স্পট দিয়ে মুভ করবে। তো পুলিশ তো মানে হাইপার সেন্সিটিভ হয়ে, অতিরিক্ত সতর্ক হয়ে সেই জায়গাটা ক্লিয়ার করা উচিত ছিল। কেন এটা হতে দিল? সুমন, যদি তোমার ইস্যু তৈরি করতে দেয়া, তোমার যদি ইন্টেনশনটাই মনে হয় যে ওখানে প্রভোক করবো কি আমি, তোমার যদি ইন্টেনশন থাকে ওখানে গিয়ে মানুষকে প্রভোক করে একটা গন্ডগোল লাগাবো, তার থেকে বেনিফিট পাবো, তার থেকে ডিভিডেন্ড দেবো, পুলিশ কি করবে? কেউ রাজনৈতিক এখান থেকে আমি আবার আমার প্রথম প্রশ্নে যাব, সেটা হচ্ছে বিধানসভা হোক কিংবা বারুইপুর, একেবারে কোথাও একটাই সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন বিধানসভার কথা বললাম, সেখানে ঠিক কি নিয়ে সংঘাত? পরের প্রতিবেদন। মার্চ শেষেই ঈদের 1 সপ্তাহের মধ্যে রামনবমী। এই আবহেই এখন ধর্মময় বঙ্গ রাজনীতি। হিন্দু মুসলিম রাজনীতিতে তেতে উঠছে বাংলার মাটি, যার আঁচ বারবার পৌঁছে যাচ্ছে বিধানসভাতেও। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই বলে পোস্টার পড়েছে। এই প্রেক্ষাপটে বুধবার বিধানসভায় মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা বলে বেড়াচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, তারা কি একবারও খোঁজ নিতে যাও যখন বিহার থেকে, ত্রিপুরা থেকে বা নর্থ ইস্ট থেকে বাংলায় এসে চিকিৎসা করায়? মুখ্যমন্ত্রী বলেন, বাংলা সবাইকে আপন করে নেয়, তবে কেন অন্য জায়গায় বাঙালি খেদাও করা হয়, খোঁজ নিয়েছ কখনো? এরপরে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য। মানুষ মানে হিন্দু, আগামী দিন তৃণমূলের সাম্প্রদায়িকতা, মমতার মুসলমান সেজে নাটক করা সবকিছুর বিরুদ্ধে হিন্দু গর্জে উঠছে। আর এটা যত টের পাচ্ছে ততই মমতা ব্যানার্জি ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল নিয়ে যখন লাগাতার সরব বিরোধীরা, তখন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিরোধী দলে থাকাকালীন দেখতাম হাসপাতালের গেটে ছোট ছোট ইঁদুর ঘুরে বেড়াতো, বেড়াল ঘুরে বেড়াতো। এখন হয়তো ঘুরে, কিন্তু অনেক কম। বাংলা স্বাস্থ্যে দেশের সেরা, পৃথিবীর সেরা। আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি এসেছে, মনে রাখবেন। এদিন বিধানসভায় রাজ্যে বেকারত্ব সমস্যা ও স্থায়ী পদে নিয়োগের দাবিতে মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। অধ্যক্ষ মুলতবি প্রস্তাব পাঠ করার অনুমতি দিলেও মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা করার অনুমতি দেননি। বিগত কয়েক বছর ধরে স্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মোটেই আগ্রহ দেখাচ্ছেন না, সম্পূর্ণ উদাসীন থাকছেন। নিয়োগকারী সংস্থাগুলি নিয়োগের জন্য দীর্ঘদিন অনিয়মিতভাবে পরীক্ষা নিচ্ছে বা আদৌ নিচ্ছে না। পশ্চিমবঙ্গের বিজেপি তারা তাদের যে সংসদীয় দল বা তাদের যে বিধানসভায় পরিষদীয় দল, তারা কোথায় থাকে? তারা ঢুকে সই করে তারা বেরিয়ে যান। ভাতা ফাতার ব্যাপার আছে তো, সেইগুলো বলেন না, টাকা পয়সা বিজেপি বলে না, সেইটার জন্য করেই বেরিয়ে যান, গিয়ে তারা বাইরে গিয়ে স্লোগান দেন। বুধবার বিধানসভার সাউথ গেটে মোতায়েন ছিল প্রচুর সংখ্যক পুলিশ। তা নিয়ে তীব্র আপত্তি জানান শুভেন্দু অধিকারী। এরা ল এন্ড অর্ডার ডিউটি মেইনটেইন করা না আমাদেরকে অ্যাসল্ট করার জন্য? এরা অ্যাসল্ট করার জন্য এসেছে।
না রোড ব্লক করার জন্য এসছে? কলকাতা পুলিশের উইদাউট ইউনিফর্মে বলছে, আমরা তো চিনি না, এদের আই কার্ড নেই, কিছু প্লেন ক্লথ, এরা টিএমসির গুন্ডা না কোনো রেজিস্টার্ড গুন্ডা। সব মিলিয়ে অধিবেশন শেষের আগের দিনও টুকরো টুকরো ঘটনা ঘিরে তপ্ত হল বিধানসভা। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের প্রশ্নটা থাকবে যে বিধানসভা থেকে বারুইপুর কোথাও কিন্তু একটা বাইনারি তৈরির চেষ্টা শুরু হয়ে গেছে। কেন বলছি? হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, বাংলাভাষী হিন্দুভাষী, বাঙালি অবাঙালি এবং অবশ্যই তৃণমূল আর বিজেপি। আমি বলছি ভোটের 1 বছর বাকি আছে, কে বলবে যেখানে এই প্রতিদিনকার রাজনৈতিক কর্মসূচির উত্তেজনা উঠছে, এমনকি রাষ্ট্রপতি শাসনের দাবি অবধি আজকে বিজেপি তুলে দিল। খোদ অমিত শাহ আজকে সংসদে তৃণমূলের হাতে তাদের কতজন কর্মী খুন হয়েছে, আমি বিস্তারিত সেই নিয়ে আলোচনায় আসবো, একেবারে সেই রেফারেন্স দিয়ে রাজ্যসভায় উঠে দাঁড়িয়ে বললেন। আমি বলছি গত 3 দিন ধরে পোস্টার পাল্টা পোস্টার, মানে কোথাও কিন্তু, আমি জানি না সায়নদীপ মানবে কি না, একটা বাইনারি ইতিমধ্যে তৈরি হতে শুরু করেছে ভোটের 1 বছর আগে থেকে। বামেরা ঠিক কোথায় সায়নদীপ? আমি বলছি ধর্মকে রাজনীতির ময়দানে টেনে নিয়ে আসা, বিধানসভার ভেতর নিজের উচ্চ ব্রাহ্মণ্যবাদের আধিপত্য তাকে প্রমাণ করার চেষ্টা, এবং এই আজকে বারুইপুরে যা ঘটেছে, আগে থেকেই অনেক দিন যে বিরোধী দলের কণ্ঠরোধ করবার জন্য আমি বলবো অসভ্যতামি আর আজকের ঘটনার যে গুন্ডামি, এটা পশ্চিমবাংলার মানুষ গত 13 বছর ধরে দেখে আসছে। অবশ্য একই গুন্ডামি পাশের রাজ্য ত্রিপুরায় বিজেপি করছে, এটা নতুন কিছু নয়। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের বড় নেতা ছিল, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য, তখন থেকেও এই গুন্ডামি চলতো, আর এখন উনি বিজেপিতে এসে ধোয়া তুলসী পাতা হয়েছেন। এই তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী তো পশ্চিমবাংলায় মাফিয়া রাজ কায়েম করেছিলেন। এমএলএ কেনাবেচা থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সেগুলো দখল করা, পঞ্চায়েত দখল করা শুভেন্দু অধিকারীরাই শুরু করেছিলেন। শুভেন্দু অধিকারীর মনে থাকবে আজকের ঘটনা উনি ব্যাখ্যা করছেন, রাষ্ট্রপতি শাসন চাইছেন, যে উনি যখন পূর্ব মেদিনীপুরের বেতাজ বাদশাহ মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির আশীর্বাদে, তখন ওই পূর্ব মেদিনীপুর থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে সিপিআইএম করি না বলে, 10 বছর মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখতে হবে। শুভেন্দু অধিকারী মনে রাখার কথা ছিল, এই ফতোয়াগুলো উনি দিয়েছিলেন। এবং আজকে উনি বলছেন যে সাধারণ কালো পতাকা দেখিয়েছে, কিছু স্লোগান দিয়েছে, ওনাকে নাকি খুনের চেষ্টা হয়েছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, তৃণমূল পার্টি অফিসে হামলা করলো, আমরা শুধু প্রতিবাদ জানিয়ে থানায় এফআইআর করতে গেলাম, সেই তৃণমূলের যে আক্রমণ, আমার মাথায় সেলাইয়ের দাগ রয়েছে। আমার কথা ছেড়ে দিন, আমি তো ছোট ঘটনা, কিন্তু বাসুদেব আচার্য আমাদের পার্টির দীর্ঘদিনের এমপি, রামচন্দ্র রোম আমাদের পার্টির পলিট ব্যুরোর সদস্য, প্রবীণ আমাদের বিধায়ক ধীরেন লেট, তাদের সঙ্গে তৃণমূল যে অসভ্যতা করেছে আমাদের রাজ্যের মানুষ ভুলে যায়নি। এই সিথির মোড়ে কলকাতার বিমান বসু মিছিল করতে গেছে, সেই মিছিলের ওপর তৃণমূল যেভাবে হামলা করেছে, তখন শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলে রয়েছেন। তমলুকে শুভেন্দু অধিকারীকে সাধারণ একটা প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিল, তার জন্য শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেবে সেই বিক্ষোভকারী, এখানে বলছিলেন না আপনি অশ্রাব্য গালিগালা, যেটা আপনাদের চ্যানেলে দেখাতে পাচ্ছেন না, শুভেন্দু অধিকারী যে অশ্রাব্য গালিগালাজ ওখানে দাঁড়িয়ে করেছিল, এ কান পাতা দেয় না। শুভেন্দু অধিকারী তুমি পরপর ঘটনা প্রবাহ যা বলছো, মনে হচ্ছে বামফ্রন্ট আমলে রামরাজ্য চলতো। আমি অবশ্যই ধর্মের দিক থেকে বলছি না, আমি বলছি সেই দিনও মনে হচ্ছে, আর্কাইভ থেকে বের করে দেখাবো কিনা, যে মানস ভূঁইয়ার প্রাণ বাঁচাতে আলপথ ধরে হুসেন বোল্টের স্পিডে দৌড়চ্ছিল, এমন প্রাণ ভয়, মানে আমি বলছি নট আ জোক। আবার এই বামফ্রন্ট আমলেই আমাদের সিপিএম এর কর্মীরা যেভাবে দাঁড়িয়ে আক্রান্ত হয়েছিল, সালকু সোরেনের দেহ পড়ে রয়েছে, আর শুভেন্দু অধিকারী তখন উল্লাস করছে। এই ঘটনা বামফ্রন্টের আমলে দেবরা পিংলা কি চেহারা ছিল। আমি বলছি যে এখন সেগুলোর সঙ্গে মেলানো যাবে কিনা, আমি এই বিতর্কের মধ্যে এখনই যেতে চাইছি না। অনেক কিছু বললাম না, এক্ষুনি তুমি বলবে যে পার্টি দাঁড়িয়ে দিয়েছে, সেই তো আপনারাই জানেন, আমাদের বলার কিছু অপেক্ষা করে না। আমার খালি বলছি যে আজকে তৃণমূল কংগ্রেস পুলিশকে নিয়ে যে গুন্ডামিটা করছে, আর বিজেপি আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনীর ভরসায়, এই যে যা আজকে ওদের ভরসা হলো কেন্দ্রীয় বাহিনী। আমাদের কর্মীরা তৃণমূলের এই হামলাটা নিজেদের কোমরের জোরে লড়ে দেখিয়েছে। আমার কথা হলো যে উনি রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, আগে স্বরাষ্ট্র দপ্তরের একটু হস্তক্ষেপটা চাক। আরজি কর থেকে শুরু করে একটার পর একটা তদন্তে সিবিআই যেভাবে এঘাট ওঘাট করে কালীঘাটকে আড়াল করেছে, এবং এই বিভিন্ন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের তদন্তে শুধুমাত্র যেভাবে স্বরাষ্ট্র দপ্তর, সিবিআই শিলমোহর দিয়ে অপরাধীদের আড়াল করেছে, রাষ্ট্রপতি ভবন অনেক দূরে। আগে এই স্বরাষ্ট্র দপ্তরকে বলুন যে এই পশ্চিমবাংলায় যা চলছে সে ব্যাপারে কিছু হস্তক্ষেপ করতে, তারপর রাষ্ট্রপতি শাসন নিয়ে বাজার গরম করবেন। মণিপুরের ঘটনা আমাদের জানা আছে। ধন্যবাদ। বেশ বেশ শঙ্কু একেবারে বলছে এঘাট ওঘাট করে শেষ পর্যন্ত সেই কালীঘাট।
দেখুন আমি একটা কথা বলবো, বিজেপিকে বললো কিন্তু হ্যাঁ না ঠিক আছে, সিপিএম এর দেখুন সিপিএম খুবই তো অপ্রাসঙ্গিক আস্তে আস্তে হয়ে পড়ছে, কিন্তু আমরাও চাই যে ওরা ওদের রাজনৈতিক কর্মসূচি বাংলায় পালন করুন। ওরা খারাপ করেছে, এক সময় অত্যাচার করেছে, মানুষকে কথা বলতে দেয়নি, বাংলায় পরিস্থিতি খারাপ করেছে বলে। শুরুটা দেখলে ও কিন্তু একেবারে সরাসরি আজকে যেটা ঘটেছে তার নিন্দা দিয়ে শুরু করলো। সেই জন্যই তো আমিও বলছি যে এইটাই 13 বছরে উপলব্ধি করেছে। আমিও তো আমার বক্তব্য শেষ করেছিলাম যে সিপিএম এর সময়ও বিরোধীদের বলবার একটা পরিসরের জায়গা ছিল। আমি দেখেছি বহু জায়গায় যে আদালতের নির্দেশ থাকার পর অন্তত পুলিশ ইনিশিয়েট করেনি যে একই দিনে একই জায়গায় একই সময়ে একটা আরেকটা কর্মসূচি ঘোষণা করে দেবো যাতে ওখানে গিয়ে গন্ডগোল লেগে যায়। আজকের ঘটনা শুধু না, যখন 146 জন সাংসদকে পার্লামেন্ট থেকে বার করে দিয়ে একটার পর একটা আইন পাস করেছিল তখনও প্রতিবাদ করেছিলাম। আর এই বারুইপুরের আগে ঘটনা, এই জানি না কয়েকদিন আগে যে তৃণমূল আমাদের বারুইপুরের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অফিসে গিয়ে অসভ্যতা করেছিল, তারপর গোটা বারুইপুর শহর অবরুদ্ধ করে আমরা যখন এসপি অফিস অভিযান করেছিলাম, তৃণমূল বিজেপি এখন টনক নড়ে গেছে কিনা না, তৃণমূল তার জন্য শুভেন্দু অধিকারীকে ভাড়া করে এনেছে কিনা, এটা একটু শুভেন্দু চলতে কিনা এই সায়ন্দের মতো স্বয়ং রাম দাঁড়িয়ে আছে, এত সত্যি কথা বলছে, এ তো ভাবা যায়নি। ওই যে রাজনীতির ময়দানে তিনজনই এই মুহূর্তে একেবারে অতীত নিয়ে কথা বলছে। একটু অতীতে ফিরি। 2007 সালে 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল, 15ই মার্চ নন্দীগ্রাম যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পরিষ্কার তিনি বলেছেন তখনকার পুলিশের কি চেহারা ছিল তার অভিযোগে। এবার দেখাবো। It is the 6 and 7 police are there, no police is there because the atrocities is going on. I want to go to the spot. I am trying from the morning. Why? Why this hooliganism? Why? Where is the law? এবার 2007 সালেরই 14ই ফেব্রুয়ারি কি বলছেন দেখাবো। ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার এবং কর্তব্য আছে, দায়িত্ব এবং কর্তব্য। ক্লজ 19 সেকশন যেটা আমরা বলেছি বারবার করে 1 থেকে শুরু করে আছে, পিসফুল অ্যাসেম্বল হওয়া, মিটিং করা, মিছিল করা, তার ফান্ডামেন্টাল রাইট, তার নাগরিক অধিকার, তার সম্পত্তির অধিকার, তার কথা বলার অধিকার, সেই অধিকারগুলোকে ডেলিভারেটলি এইভাবে কেড়ে নেওয়া হয়েছিল এবং সেটা আদালতের রায় সেই কথাটি প্রমাণিত হয়েছে। দেখো আমরা শুধু চাই যে সব ক্ষেত্রে সব সময় এই রাজ্যে বিরোধী পরিসর গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে যেন একেবারে সুরক্ষিত থাকে, কারণ গণতন্ত্রের ন্যূনতম শর্তই সেটা। আমি এইবার অধ্যাপক শুভময় মৈত্রের কাছে আসবো, তার কারণ গতকালও আপনাদের বলছিলাম যে যেখানে আমাদের রাজনৈতিক আক্রমণের রুচি নামছে অত্যন্ত স্থূল এবং রুচিহীন কার্যত বলা যায়, একটুও স্পর্ধা না দেখিয়ে, তার কারণ সত্যি সত্যি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ভাষা এবং আক্রমণের স্তর যেটা যাচ্ছে রুচিহীন বলা যায়। সেইখানে এত কিছু আশঙ্কা, খারাপ, অন্ধকার, তার মধ্যে যেটা আশার আলো জাগিয়েছে সেটা কিন্তু স্লোগান। পশ্চিমবঙ্গের কালকে একাধিক দেয়াল লিখন এই অনুষ্ঠানে আমাদের ছোটবেলা থেকে, আমার স্মৃতি থেকে শুনিয়েছিলাম আপনাদের পাল্টা, এবং বলেছিলাম যে এখন যে স্লোগান আর পাল্টা স্লোগান শুরু হয়েছে এটা কিন্তু চলছে, এবং আশা প্রকাশ করেছিলাম, লক্ষ্য করবেন আশঙ্কা নয়, যে এটা চলবে, তার কারণ এর হত্যকে উত্তর দেবেন, আবার পাল্টা উত্তর আসবে, আর এক্স্যাক্টলি তাই হচ্ছে। 24 ঘন্টা পর আপনাদের সামনে ঠিক কোথা থেকে এই স্লোগান আর পাল্টা স্লোগানের যুদ্ধটা শুরু হয়েছে একটু শোনাই। প্রথমে বিজেপি লিখলো হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপির সরকার চাই। পাল্টা কয়েক ঘন্টার মধ্যে, টেকনিক্যালি পরের দিন, তৃণমূল পোস্টার দিল। এই এত দ্রুতটাতে অবশ্য দুটো দলের আইটি সেলের জন্যই হচ্ছে বলে আমার ধারণা। হিন্দু যদি ভাই ভাই, গ্যাসের দামে ছাড় নাই। বেশ, তারপর উত্তর দিল বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই, রাজ্যে মহিলাদের নিরাপত্তা চাই। আর আজকে তৃণমূল তার উত্তর দিয়েছে এবং ছড়াকারের নাম সমেত। এটা কিন্তু বঙ্গ রাজনীতিতে নতুন, তার কারণ কে ছড়াটা আসলে সৃষ্টি করেছেন এই নিয়ে কিন্তু এর আগে সাধারণ মানুষ জানতে পারতেন না। আজকে যে পোস্টারগুলো পড়েছে, যে ফ্লেক্সগুলো লেগেছে, সেখানে ছড়াকার দেবাংশু ভট্টাচার্যের নাম একেবারে জলজল করছে। এর আগে খেলা শুরু স্লোগান কে দিয়েছেন ইত্যাদি, তাই নিয়ে তৃণমূলেই একটা বিতর্ক ছিল, একটা সংশয় অনেকে তুলেছিলেন। দেবাংশু একেবারে পরিষ্কার সেটা একাধিকবার ক্লারিফাই করেছে। এবার কিন্তু কোনো বিতর্কের জায়গা নেই। ছড়াটা কি? ব্রিজভূষণের ছেলে যারা, আশারামের নাতি, তাদের মুখে নারীর কথা,
হেসেই ফাটে ছাতি। আমি বলছি আমার ভালো লাগার জায়গাটা বলি, সেটা হচ্ছে দুটো দল, শাসক দল এবং বিরোধী দল, তারা কিন্তু কাজের ভাষা বাংলা ভাষা এই স্লোগান তুলছে না, সেই কাজের ভাষা বাংলা ভাষায় তাদের রাজনৈতিক স্লোগান দিচ্ছে। একজন একটা স্লোগান লিখছে, তার পাল্টা স্লোগান আরেক দল দিচ্ছে। আমি বলছি বারুইপুরের কালচারের থেকে এই স্লোগান পাল্টা স্লোগানের কালচারটা আমার মতে অনেক ভালো, অনেক বেটার। আমি বলছি বাংলা এটাই চলুক না, বাংলা ছন্দের একটা চর্চাও শুরু হোক। কি বলেন শুভময়দা? আমাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতানেত্রীদেরও ছন্দ বা কবিতার বড় ইতিহাস আছে। বিধান রায় বা জ্যোতি বসু সম্বন্ধে খুব একটা জানা না গেলেও বুদ্ধদেব ভট্টাচার্য মায়াকোভস্কির কবিতা অনুবাদ করতেন এবং বর্তমানের মুখ্যমন্ত্রীর একাধিক কবিতার বই আছে। ফলে আমাদের এখানে ছন্দ চর্চা নিয়ে এবং তার আগে বাংলার যে বড় বড় কবি আছেন সেইখানে খুব একটা কিছু অভাব নেই এবং আমাদের একটা বড় ইতিহাস আছে। আমি একটু লেখার চেষ্টা করছিলাম, দু একটা ছোট ভুল হতে পারে। যেমন ৭৭ সালের নির্বাচনে যখন সিপিআই কংগ্রেসের সঙ্গে গেল, দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছুর সিপিআই। তারপর ১৯৮০ যখন ইন্দিরা গান্ধী ফিরে আসছেন, রায়বেরেলি ভুল করেছে, চিকমাগালুর করেনি, সিপিএম মনে রেখো ইন্দিরা গান্ধী মরেনি। একদম। তারপর ৮৪ সালে ইন্দিরা গান্ধী মারা গেলেন, ভারতের রাজনীতির অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায়। তারপরে ৮৪ নির্বাচন, ব্যালটে তোমাকে হারাতে পারেনি, বুলেটে নিয়েছে প্রাণ, সেই ব্যালটেই হোক শত্রুর চরম বলিদান। সেই সময় আবার তখনও কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে, সিপিএম আমাদের এখানে ক্ষমতায়, চীনের কাস্তে হাতুড়িয়ার, পাকিস্তানের তারা, এবার ভেবে দেখুন দেশের শত্রু কারা। এইখান থেকে মোটামুটি একটা স্লোগানের জায়গায় পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক চরিত্র ছিল, সিপিএম কংগ্রেসের সময়ও ব্যাপক মারামারি হয়েছে পশ্চিমবঙ্গে, রাজনৈতিক হিংসার ইতিহাস পশ্চিমবঙ্গে আজকের নয়, স্বাধীনতার আগের থেকে। সেই হিংসার ইতিহাসটা একই রকম আছে বা আরও বেড়েছে এবং রাজনীতির মানটা কমেছে, যে জায়গায় আজকের এই ঘটনাগুলোর কথা আসছে। অর্থাৎ স্লোগান থেকে পদার্থবিজ্ঞানে আমরা কিভাবে গেলাম, সেই যে 12 ক্লাসে যারা একটু আধটু মেকানিক্স পড়েছেন আর কি, স্ট্যাটিক্স ডাইনামিক্সের মতো আজকে স্ট্যাটিক তৃণমূল, ডাইনামিক বিজেপি। এবং সময়ের যে বিজ্ঞান আছে সেখানে কিন্তু রাজ্য সরকার বা পুলিশ যাদের বলি, তাদেরকে তো সবসময় দোষ দিলে চলবে না, তারা কিন্তু ভালোভাবেই ভাগ করে দিয়েছিলেন যে একটার থেকে তিনটে তৃণমূল কংগ্রেস স্ট্যাটিক, এক জায়গায় স্লোগান টোগান দেবে, তারপর বিজেপি আসবে তার মতো করে ডাইনামিক মিছিল করবে। সেই জায়গায় কিন্তু যেটা গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে নেই কাজ তো খইভাজ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মীদের খুব একটা সিপিএমের সময় বা তখন কংগ্রেসেরও খুব ভালো ভালো বক্তা ছিলেন, তাদের যে রাজনীতি চর্চা তার তো খুব একটা আজকাল সময় লাগে না, পুরোটা হোয়াটসঅ্যাপে যে মিম টিম দিয়েই চলে যায় আর কি। ফলে সেই জায়গায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে তাদের কোনো পড়াশোনার খুব একটা কাজ নেই, ফলে এবং অন্যান্য কাজও নেই, পশ্চিমবঙ্গে কাজের বাজার খুব সুবিধের নয়। ফলে তৃণমূলের যে সমর্থকরা গেলেন একটার থেকে তিনটে, তাদের অনেকটা সময় ছিল। আবার বিজেপিরও যাদের 4টে সাড়ে 4টে গেলে হয়তো চলতো, তারা অনেক আগের থেকে গাড়ি করে যাচ্ছেন সেখানে মিছিলে, তাদেরও কোনো কাজ নেই। এবার যে দৃশ্যগুলো আর কি, একদিক থেকে তৃণমূলের লোকজন বিভিন্ন কথাবার্তা বলছেন, বিজেপির লোকরা বিভিন্ন আচার আচরণ করছেন, আপনাদের মাইকের সামনে কিছু শব্দ শোনানো গেছে, কিছু শব্দ শোনানো যায়নি, মানুষের যে আচার আচরণ তারা যেটা দেখাচ্ছেন একে অপরকে সেগুলোও সবটা দেখানো যায়নি। কিন্তু মূল কথা হচ্ছে রাজনৈতিক কর্মীরা পরিণত মনস্ক নন, তারা একেবারে হুজুকে। এবং এই হুজুকের চোটে যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে দিয়ে উন্নয়নের যে সম্ভাবনা, শিক্ষা স্বাস্থ্যের যে আলোচনা, সেই আলোচনা আসছে না। যেটুকু এই স্লোগানের রাজনীতি আপাতত তৃণমূল বিজেপির মধ্যে চলছে, তাকে আমরা সকলে বলি যে এটা বেশ ভালো একটা বিষয় হচ্ছে, এই ধরনের বিষয়ই চলুক। না হলে আবার যে প্রশ্নটা আসছে, যে ভয়টা সলিলদা পাচ্ছিলেন যে সামনে 1 বছর ধরে আবার এই এত ঝগড়া ঝাঁটি রক্ত এবং সেখান থেকে 356-র গল্প, এই বিষয়গুলি বাদ দিয়ে একটু মননশীল রাজনীতির একটা জায়গা যদি সামনে আসে, বলা তো যায় না বদলে যেতে পারি আমরা হঠাৎ করে। 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন হয়তো গণতান্ত্রিক একটা পশ্চিমবঙ্গের, হিংসা মুক্ত একটা পশ্চিমবঙ্গের, স্লোগান ভিত্তিক একটা পশ্চিমবঙ্গের চেহারা সত্যিকারের দেখাবে। একদম। শঙ্কু, রাহুল দুজনেই বলতে চায়, কিন্তু তার আগে আবার শুভময়দা আমার স্মৃতিটা উস্কে দিয়েছে। আমি কালকেই বলেছি, কালবেলায় সমরেশ মজুমদার যে ওই কাশীপুর ক্লাবের বড় দেয়ালটার কথা লিখছে, সেখানে আমার ছোটোবেলা থেকে বড় হয়ে ওটা সবটাই কেটেছে। তো ওখানে এক দল ইন্দিরা কংগ্রেস একটা স্লোগান দিলে বা সিপিএম একটা স্লোগান দিলে পাল্টা আরেক দল, সেখানে অবশ্যই কবির নাম ছড়াকারের নাম জানা যেত না। একটা উদাহরণ আমি কালকে অনেকগুলো দিয়েছি, আজকে রিপিট করতে চাই না, শুভময়দা দিলেন একটা উদাহরণ। কংগ্রেস ব্র্যাকেটে মানে ইন্দিরা কংগ্রেস, তারা লিখেছিল চীনের চিহ্ন কাস্তে হাতুড়ি, পাকিস্তানের তারা, এরপরও বলে দিতে হবে দেশের শত্রু কারা। তার ঠিক নিচে ওই চুনকামের সাদা দেয়ালের ওপর সিপিএম লিখল বাম হাতে যার মদের বোতল, ডান হাতে যার বোম, পাড়ায় পাড়ায় বলছে তারাই বন্দে মাতরম।
আমি বলছি ঠিক এই রকম তার নিয়ে সামান্য কেউ রুচির প্রশ্ন তুলতে পারেন, কিন্তু পুরো জিনিসটা এমন চাপান উত্তর এবং স্লোগান পাল্টা স্লোগানের মতো হতো যেটা নিয়ে কিন্তু অন্তত খুনোখুনি মারামারি রক্তারক্তি হতো না। একদম হ্যাঁ হ্যাঁ, ছড়া নিয়ে কথা বললাম তো, ছড়ায় বলবে, ছড়া যত হয়েছে আমার না ছড়া মনে পড়লো। এখন বিজেপি কর্মীরা বা বিজেপি সমর্থকরা ছড়া খুব বলছে, বলছে যে চেয়েছিলাম কর্ম ধরিয়ে দিল ধর্ম, আর চেয়েছিলাম ভাত ধরিয়ে দিল জাত। মানে এটা আমরা বলছি না, বিজেপির লোক বলছে। আর মুশকিল হচ্ছে কি বলতো, আর আমি একটা কথা বলিনি, এই যে দেখো আমরা এত উন্নয়নের কথা বলছি, আমরা বারবার উন্নয়নের দাবি করছি, উন্নয়নের কথা, একটা অন্তত প্রমাণিত সত্য বিগত বেশ কদিন ধরে দেখছি আমি যে বাংলায় উন্নয়নের বিরোধিতা কেউ করবার নেই, উন্নয়নের বিরুদ্ধে কেউ কথা বলছে না। কারণ সুমনদা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যে রাজনৈতিক লড়াইয়ের কথা বলছেন, আমরা সকলেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাই যে ছড়ায় সেই ধরনের রাজনৈতিক লড়াই থাকুক, কিন্তু আমরা তো দুষ্টু পলিটিশিয়ান, ফলে আমাদের চোখে অনেক কিছু এসে থেকে যায়। যেমন ধরুন আপনি লক্ষ্য করে দেখবেন, এই প্রথম আমি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ব্যানার দেখছি, যে ব্যানারে তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্ট নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ডের উপর ভিত্তি করে আগামী দিনে নির্বাচনে ক্যাম্পেইন করা যাবে না। এমনকি এমনও পোস্টার আমি দেখেছি বহু জায়গায়, আপনাদের এই হিন্দু বিরোধিতার পোস্টার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ব্র্যান্ডিং পোস্টারের উপর লাগিয়ে দিয়েছে, এবং এটা স্পষ্ট হচ্ছে এবারে একদম সরাসরি হিন্দু বিরোধী, হিন্দু হিন্দু ভাই ভাই বলতেই আপনাদের মনে কষ্ট হয়েছে। আপনারা বলেছেন হিন্দু ভোট রাহুলদা ওই কোন উন্নয়নের কথা বললো যেটা দেখে শঙ্খ ঘোষ লিখেছিলেন যে খড়গহাতে রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উন্নয়ন, সেই উন্নয়নের কথা উনি বলেছেন কিনা আমি জানি না। যদিও ওই ছন্দের কথা বলতে গিয়ে অনুব্রত মণ্ডল সম্পর্কে যে মন্তব্য করেছিল তাতে আর বেশি ছড়া নিয়ে পশ্চিমবাংলায় আপনি প্রত্যাশা করবেন না। অনুব্রত মণ্ডলদেরই এখন রাজত্ব চলবে। আমার কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে ছড়ায় থাকুন, ছড়ায় নয়। মানে বুলেট আর কার্তুজে যাবেন না, ছড়ায় থাকুন, ওটা ছড়ার থেকে বেটার। যাই হোক, ইদানিং যে আশার আলোটা দেখতে পাচ্ছি স্লোগান এবং পাল্টা স্লোগানের, সেই নিয়ে পরের প্রতিবেদন। বহুদিন পর ছড়ার ছড়াছড়ি দেখা যাচ্ছে বিজেপি ও তৃণমূলের প্রচার যুদ্ধে। ধর্ম হাতিয়ার হলেও হাস্যরসের ঘাটতি হচ্ছে না। 26 বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়া থেকে হুগলি জেলায় জেলায় দেওয়াল লিখন আর ফ্লেক্সে হিন্দু ঐক্যের আহ্বান জানাচ্ছে। তার পাল্টা মঙ্গলবার হিন্দুত্ব দিয়েই বিজেপিকে বিত্তে কলকাতা ও জেলায় এই সব হোর্ডিং ও ফ্লেক্স লাগায় তৃণমূলের আইটি সেল। কোনোটায় লেখা হয় হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই। কোনোটায় লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। আবার কোনোটায় লেখা হয় হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই। বুধবার তৃণমূলের পাল্টা সল্টলেকে ফ্লেক্স লাগালো বিজেপি। কোনোটায় লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, সামনে রামনবমীতে সবাই এক হওয়া চাই। কোনোটায় লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই, রাজ্যে পুলিশের সুরক্ষা চাই। বিজেপির কোন ফ্লেক্সে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, সরস্বতী পুজোয় পুলিশি প্রহরা না চাই। কোথাও কোথাও তো তৃণমূলের হোর্ডিং এর পাশেই বিজেপির ফ্লেক্স। যেভাবে পশ্চিমবাংলায় যেভাবে অ্যাপিসমেন্টের পলিটিক্স, যেভাবে তোষণের রাজনীতি চলছে, যেভাবে তুষ্টিকরণের রাজনীতি চলছে, তার বিরুদ্ধে হিন্দুরা সমস্ত জায়গায় একত্রিত হয়ে এই রামনবমীর পুণ্য লগ্নে প্রত্যেক হিন্দু তারা যেন রাস্তায় সমবেত হয়। এর পাল্টা বিজেপির হিন্দুত্বকে কটাক্ষ করতে ধর্ষণে দোষী সাব্যস্ত জেলবন্দি ধর্মগুরু আশারাম ও নারী নির্যাতনে অভিযুক্ত প্রাক্তন বিজেপি সাংসদ বৃজভূষণের প্রসঙ্গ টেনে ফ্লেক্সে ছড়া লিখেছে তৃণমূলের আইটি সেল। কোনোটায় লেখা বৃজভূষণের ছেলে যারা আশারামের নাতি, তাদের মুখে নারীর কথা হেসেই ফাটে ছাতি। আবার একটি ফ্লেক্সে দেবাংশু ভট্টাচার্যের নাম করে লেখা হয়েছে ভাঙতে জানো কেবল তুমি, তোমার মনে গন্ধ, অমিত শাহের হিন্দু তুমি, আমরা বিবেকানন্দ। এই ধরনের অসংখ্য ফ্লেক্স শহর জুড়ে লাগানো হয়েছে। করুণাময়ী এলাকাতেও তৃণমূলের মিডিয়া ও আইটি সেলের তরফে এই সব পোস্টার দেখা যায়। আপনি যদি পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি আমরা যারা, তাদের প্রত্যেকের ঘরে ঘরে যান, হয় একটা রামকৃষ্ণদেবের ছবি, নয় একটা বিবেকানন্দের ছবি, নয় একটা মা শারদার ছবি। ফলে স্বাভাবিকভাবেই ওদের কাছে অমিত শাহের হিন্দুত্ব, আমাদের কাছে বিবেকানন্দের হিন্দুত্ব। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2, নারী নিরাপত্তা নিয়ে যারা পোস্টার দিচ্ছে, আপনার বৃজভূষণ আমার যে অলিম্পিক জয়ী ভারতের মুখ উজ্জ্বল করা বোনেদের অত্যাচার করেছিল, সেই বৃজভূষণ তো অত্যাচারটা হিন্দু বোনেদের ওপরেই করেছিল। কি শাস্তি হয়েছে? এদিকে লেকটাউন এলাকায় বুধবার দেখা গেছে বিজেপির এই পোস্টার, যেখানে লেখা হিন্দু হিন্দু এক হই, রাস্তার সংস্কার চাই, যা কিছু বেআইনি বন্ধ চাই। হিন্দু হিন্দু ভাই ভাই, এটা তো একটা পজিটিভ স্লোগান।
এতে তৃণমূল কংগ্রেসের এত গাত্রদাহ হচ্ছে কেন? তো সামদের রাজনীতি এমন একটা নোংরা জায়গায় নামিয়েছিল, জানে যে হিন্দু তো জাগবে না, কিন্তু আজকে যখন হিন্দু মানসিকতা জাগতে শুরু করেছে তখন এই রকম পোস্টার দেখে তৃণমূল কংগ্রেস ভয়ে ভীত, আর সেই কারণে তারা উল্টো সুর গাইছে। এদিকে বাঁকুড়ার পর হুগলিতেও হিন্দু ভোট চেয়ে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। সপ্তগ্রাম বিধানসভার পোলবা দাঁতপুর ব্লকে দেওয়ালে লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। কোথাও লেখা হচ্ছে হিন্দুরা বাঁধো জোট, পদ্মফুলে দাও ভোট। বাঙালির বুদ্ধিমত্তার ছাপ বরাবরই উঠে এসেছে স্লোগানে। কখনো স্লোগান উঠেছে পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, আবার কখনো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। একটা সময় কংগ্রেসীরা কমিউনিস্টদের কটাক্ষ করে স্লোগান দিত চীনের কাস্তে হাতুড়ি, পাকিস্তানের তারা। এরপরেও কি বলতে হবে দেশের শত্রু কারা? আবার বামপন্থী ছাত্ররা দেওয়ালে লিখত যখনই জনতা চায় চাকরি ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। নকশালপন্থী ছাত্রদের স্লোগান ছিল ভোট ভোট করে কারা, সাম্রাজ্যবাদের দালাল যারা। রাজনীতিতে এই বুদ্ধিমত্তার লড়াই কি ফিরতে চলেছে? অর্ণব মুখোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এত প্রশংসা করলাম, আমার শুধু একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে বহুবার সরস্বতী পুজো ছোটোবেলায় স্কুলে থাকতে আমরা যারা আয়োজন করেছি তাদের যে বানানটা চাঁদা চাইতে গেলে বলতে হতো, সেই বানানটা সরস্বতী বানানটা ভুল আছে। যারা ফ্লেক্স লাগিয়েছেন কালকে যদি বানানটা ঠিক করেন তাহলে একেবারে 100 হবে। বানানটা সরস্বতী বানানটা ভুল হলে আজও বড় চোখে লাগে। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি অত্যন্ত একটা সিরিয়াস জায়গায় আসতে চাইছি, সেটা হচ্ছে সংসদ এবং সেটা হচ্ছে রাজ্যসভা। সাকেত গোখলে বলছিলেন সেইখানে অমিত শাহ পুরো বিষয়টার মধ্যে ঢুকে একেবারে সরাসরি একের পর এক অভিযোগ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলছেন আসলে খুঁজে খুঁজে বিজেপি যেখানে ভালো ফল করেছিল নির্বাচনে, বিজেপি কর্মী সমর্থকদের খুঁজে খুঁজে খুন করা হয়েছে। এই পীড়িত পরিবারগুলো কোর্টে গেছে, আমরা নই, অর্থাৎ বিজেপি নয়, কোর্টের নির্দেশে এজেন্সির তদন্ত হয়েছে। তৃণমূলের জমিদারি চলছে এইখানে, এরা সুপ্রিম কোর্টকে মানবে না, হাইকোর্টকে মানবে না, ইত্যাদি ইত্যাদি। আমি অধ্যাপক রাজাগোপাল চক্রবর্তীর কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো ঠিক কী বলেছেন আজকে রাজ্যসভায় অমিত শাহ এবং কী প্রেক্ষিতে বলেছেন। সাকেত গোখলে কী বলেছিলেন দেখুন। These central agencies, sure, under previous governments the Supreme Court has said that, you know, they're a caged parrot, etc., etc. But the BJP claims to be a party with a difference. So we thought things would change. Nothing has changed in the last 11 years. For the benefit of the honorable member, sir, I'm going to now read out the glorious record of the CBI, sir. So over 6,900... One second. Honorable Home Minister. मान्यवर, मुझे लगता है आपने गृह विभाग की चर्चा के लिए इनिशिएट करने के लिए किया है। शायद उनको मालूम नहीं है माननीय सदस्य जी को कि सीबीआई और बाकी सारी एजेंसियों के नाम जो वो बोलना चाहते होंगे एक भी गृह विभाग में नहीं। मंत्री जी, सवाल से पहले इतना डर गए, आगे क्या होगा मुझे पता नहीं। No. Sir, over 6,900 cases of corruption have been registered by the CBI, sir. So 361 corruption cases have been pending since more than 20 years. I'm not yielding, sir. I'm not yielding. I am not yielding, sir. I'm not yielding. मान्यवर, ये जो जिक्र कर रहे हैं इस सदन को गलत तरीके की इंफॉर्मेशन दे रही है, इसलिए मैं स्पष्टता करने के लिए नंबर ऑफ केस जो वो सीबीआई के कह रहे हैं वो माननीय सुप्रीम कोर्ट के और माननीय हाई कोर्ट के ऑर्डर से चुनावी हिंसा के लिए रजिस्टर किए गए केस है। जो चुनावी हिंसा बंगाल में हुई, ये सारे करप्शन के केस नहीं है मान्यवर। चीर कर रखे। और चुनावी हिंसा किस प्रकार की? चुनाव में हमारी सीटें ज्यादा आ गई, चुन कर जहां हमारा बहुमत था वो बूथों में हत्या की दी गई, महिलाओं के साथ बलात्कार किए गए। जब पीड़ित लोग, कोई एक्शन नहीं, कोई अरेस्ट नहीं, पीड़ित लोग जब पहुंचे हाईकोर्ट में, हाईकोर्ट के ऑर्डर से सीबीआई को जांच दिया गया है मान्यवर, हाईकोर्ट के ऑर्डर से दिया गया है। ये
सुप्रीम कोर्ट को भी नहीं मानेंगे, हाई कोर्ट को भी नहीं मानेंगे। जमींदारी कौन कर रहा है वो अब पूरा देश देखेगा। और ये कह रहे हैं इनमें परिणाम नहीं आ रहा है, मैं इसलिए परिणाम नहीं आ रहा है, एक भी सीबीआई स्पेशल कोर्ट आज बंगाल में नहीं है, एक भी नहीं बनाई है। আপনারা দেখলেন সাকেত গোখলে বনাম অমিত শাহের এই চাপানুতর। কিন্তু আমি অধ্যাপক রাজাগোপাল চক্রবর্তীর কাছে আরেকটা প্রসঙ্গে আসব, সেটা হচ্ছে যে মোটামুটি জাতীয় রাজনীতিতেও পশ্চিমবঙ্গ নিয়ে চাপানুতর শুরু হয়ে গেল এবং মেক নো মিস্টেক নির্বাচনে নির্ধারিত সময়ে প্রায় 1 বছর আগে থেকে। আমার ভয়টা অধ্যাপক চক্রবর্তী অন্য জায়গায়, সেটা হচ্ছে এখনই ভোট পরবর্তী হিংসার এত চর্চা হচ্ছে, আমি বলছি 21-এর হিংসার চর্চা হচ্ছে, সিঁদুরে মেঘ দেখছি আমরা, যে আবার আরেকটা উত্তেজনাময় হিংস্র ইলেকশন দেখবো না তো? সুমন, যখন ছড়া দিয়েই সব কথাবার্তা হচ্ছে, হ্যাঁ আমি একটা ছড়া বলি। নিশ্চয়ই। বলো শহীদ অথবা শহীদ অন্তা কে তবে আপন জন, আসিছে তো নির্বাচন। বোঝাই যাচ্ছে যখন নির্বাচন আসছে কে শহীদ অথবা কে শহীদকে মেরেছে সেই নিয়েই হয়তো তর্ক বিতর্ক থাকবে। তবে এটা পরিষ্কার বলে রাখা দরকার যে বাংলায় যে ধরনের হিংসা ঘটছে, অনেকে হয়তো ভাবছেন যে কেন্দ্রের সরকার নীরবেই থাকবে, তাদের একটা ঘোষিত নীতি আছে 356 তারা করবে না। আমরা দেখেছিলাম 2021 নির্বাচনের আগে বিজেপি যিনি সভাপতি ছিলেন জেপি নাড্ডা, তার যে কনভয় আক্রমণ হয়েছে, ইট পড়ছে দেখা গেছে টেলিভিশনের মাধ্যম দিয়ে। আমরা সবাই ভেবেছিলাম সেই রাতে বুঝি 356 আসছে, এবং এই দক্ষিণ 24 পরগনা আসেনি। কেন আসেনি? বিজেপি ভেবেছিল যে 356 করলে হয়তো যারা শাসনে আছে তাদের প্রতি সহানুভূতির হাওয়া আসবে। তখন যারা বিজেপিতে এসেছিলেন অন্য পার্টি থেকে তারা হয়তো এটা বুঝিয়েছিলেন। কিন্তু আজকে যেভাবে দেখলাম যে বারুইপুরে যে ঘটনা ঘটেছে, যেভাবে সেখানে বিরোধী দলনেতা যেভাবে বক্তব্য রেখেছেন, যেভাবে রাজ্য সভায় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমার ধারণা যে 2026-এর নির্বাচনের আগে 356 একটা অপশন হতেই পারে। বারুইপুরে হয়েছে বলে কেউ বলছিলেন বারুইপুরের জন্য 356 হয় না, তা কিন্তু নয়। সিরিজ অফ ঘটনা, যেটা অমিত শাহ বললেন, একের পর এক ঘটনা রয়েছে, তাদের ডকুমেন্টেশন রয়ে গেছে এবং হতে পারে যে নির্বাচন কমিশনকে কাছে তারা দাবি করতে পারে, নির্বাচন কমিশন তথ্য থেকে বলতে পারে যে অবাধ নির্বাচন করতে গেলে পশ্চিমবঙ্গে 356 লাগবে। আমরা বাংলাদেশে দেখেছিলাম যে একটা সময় ছিল যে একটা ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধানে সেখানে নির্বাচনটা হবে। ভারতবর্ষ সরকারের আমাদের সংবিধানে এ ধরনের কোনো প্রভিশন নেই, কিন্তু নির্বাচন কমিশন ভাবতে পারে যে 356 না করলে পশ্চিমবঙ্গে সঠিক নির্বাচন হবে না। তাই যারা এই ফাঁদে পা দিচ্ছে, দেখুন বিরোধীরা পথে থাকবে, সরকার প্রশাসন চালাবে। আজকে যেটা দেখলাম যে একটা আপনি বললেন ডাইনামিক তাদের একটা মিটিং করার মানে ডাইনামিক মিটিং করার অনুমতি রয়েছে, অথচ তাদের যেতেই দেওয়া হয়নি, প্রশাসন করতে দেওয়া হয়নি, গাড়ির উপর করে তারা গেছে, যেভাবে রাস্তা আটকে রাখা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ফাঁদে পা দিয়েছে সরকারের লোকজন কিছু না বুঝে। এর কিন্তু ফল যেটা হতে পারে 356 যে কোনো দিনই আসতে পারে। কেউ ভাবছে না করেনি, ওরা এই করেনি বলে করবে না, এই ধরনের ধারণা যদি থাকে তাহলে ভুল। কেননা পার্লামেন্টের লোকসভায় রাজ্যসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে এবং নির্বাচন কমিশন থেকে যদি এ ধরনের প্রস্তাব আছে, অস্বাভাবিক কিছু নেই। হ্যাঁ, কিন্তু এখন 356 জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে পড়ে, যার ফলে কেন্দ্র ইচ্ছে মতো করলেও সেটা কোর্ট বিচার করবে। পশ্চিমবঙ্গে এই ঘটনা যে তথ্য সংসদে পেশ করা হচ্ছে, কোন 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 জুডিশিয়াল রিভিউতে এগুলো অস্বীকার করা যাবে? এগুলো অস্বীকার করা যায়। রাহুল ভিত্তিতে দাঁড়িয়ে এই রাজাগোপাল ধর চক্রবর্তী অধ্যাপক সাহেব কিসের ভিত্তিতে বললেন? দুজন কোন ভিত্তিতে? একটা সিঙ্গুর, একটা নন্দীগ্রাম, একটা মরিচঝাপি, আজকে দাঁড়িয়ে বাংলা শান্তিপূর্ণ বাংলায় জোর করে প্রভাব করে যারা শান্তি তৈরি করছে, যা খুশি তাই করছে। দেখে দেখ যে under what circumstances 356 can be promulgated. He is absolutely right.
He is not right. He is not right. He is not at all right. তৃণমূল বলবে He is not at all right. চোর বলবে যে ভাই আমি চুরি করব, আমি চুরি করিনি। স্টেট আপনার বিরুদ্ধে কনস্টিটিউশনাল মেশিনারি যদি তারা দে আর নট অ্যাবাইডিং বাই দি কনস্টিটিউশনাল রুলস, in that case it is one of the 5 points. In that case, on the basis of the report submitted by the governor of the concerned state. So what are the documents? What are the incidents? That's your point. কিন্তু আমি বলছি সায়নদীপের কাছে আমি আসবো। সায়নদীপ, একটা হচ্ছে বামপন্থীরা ডিএনএ গতভাবে, আদর্শগতভাবে, ঘোষিতভাবে রাষ্ট্রপতি শাসনের বিরোধী। 2011 আগে যখন মমতা ব্যানার্জি 356 ধারার দাবি করতো, আমরা তখনও বিরোধিতা করতাম। এখন তখন তো তোমরা সরকারে ছিল, কিন্তু আদর্শগতভাবে আমি বলছি, নীতিগতভাবে এখনো আমরা নীতিগতভাবে বিরোধিতা করি। আর আপনারা যাই বলুন, কোনোভাবেই এই রাজ্যে 356 জারি হবে না, কারণ কোটাটাই আরএসএস এর স্ক্রিপ্ট অনুযায়ী চলবে। সেই আরএসএস এর স্ক্রিপ্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস এখানে 356 ছাড়াও 355 আছে, যাতে পুলিশি ব্যবস্থা কেন্দ্রীয় হাতে চলে যেতে পারে বা ইলেকশন কমিশনের হাতে চলে যেতে পারে। এখানে এই পুলিশি ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের বলছি যে সায়নদীপ যে যুক্তিটা দিলেন আর কি, যে তৃণমূল বিজেপির মধ্যে একটা সেটিংয়ের জায়গা আছে এবং সেইখান থেকে 356 ধারাটা কথার মধ্যেই থাকবে সবসময়, আদতে হবে না। হতে পারে কোন সময় সত্যি যখন সুনিতা উইলিয়ামসের মতো আপনারাও ফিরে আসবেন মহাশূন্য থেকে, তখন কিন্তু এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে সৃষ্টি হতে পারে, যেখানে এই ধরনের একটা পরিস্থিতির মাধ্যমে তৃণমূলের দিকে মানুষের আবেগ পরিচালিত করার জন্য বিজেপি চাইতে পারে 356 করতে। তার আগে কিন্তু এটা হতে পারে না। ফলে আপনারা আগে ফিরুন, তারপর এই 356 চমৎকার একটা অবকাশ। সেটা হচ্ছে এই সুনিতা উইলিয়ামস নিয়েও কিন্তু রাজনৈতিক চাপানুতর আজকে তৃণমূল আর বিজেপির মধ্যে, ঠিক যে জায়গাটায় বামপন্থীরাও বলল সেইটা নিয়ে শুরু হয়েছে। কি সেটা দেখাবো, কিন্তু তার আগে দেখাবো আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত এই নিয়ে একটা মন্তব্য নিয়ে নেব। সুভাষ ঘোষাচার্য লিখছেন 26 আস্তে আস্তে কত যে ধুমধুমার হবে তার ঠিক নেই। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন বিরোধী দলনেতার জীবন সুরক্ষিত না হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। বিদ্যুৎ নায়ক লিখছেন রুচিশীল স্লোগানের আজ বড়ই অভাব, মানতেই হবে বাংলার শিল্পে খরা চলছে। রাতুল চক্রবর্তী লিখছেন রাজনৈতিক উত্তাপ যেভাবে বাড়ছে তাতে বিধানসভা নির্বাচনে হিংসার আশঙ্কা থেকেই যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে এই হিংসার আশঙ্কা নিয়ে আমাদের পুলিশ প্রশাসন, তারা যে ম্যাচ ইডেনে হওয়ার কথা ছিল ওই একই দিনে যেদিন রামনবমী, সেই দিন লালবাজারের তরফে দিনক্ষণ পরিবর্তনের আবেদন জানানো হয়েছে। নিয়ে আমাদের পরিষ্কার প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে প্রতিবেদনটা দেখাবো। 6 এপ্রিল এবছর রবিবার পড়েছে রামনবমী। তার প্রায় 3 সপ্তাহ আগে থেকেই এই পুণ্যতিথি নিয়ে চড়ছে রাজনীতির পারদ। এরই মধ্যে রামনবমী নিয়ে রাজনীতির আঁচ এবার এসে পড়ল 22 গজেও। 6 এপ্রিলে ইডেন গার্ডেন্সে আইপিএল এর ম্যাচ রয়েছে, কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ। কিন্তু 6 তারিখ অর্থাৎ রামনবমীর দিন ম্যাচের দিনক্ষণ পরিবর্তনের অনুরোধ জানিয়ে সিএবিকে চিঠি দিল লালবাজার। রামনবমী উপলক্ষে নিরাপত্তার আয়োজন করতে হচ্ছে কলকাতা পুলিশকে। এই পরিস্থিতিতে ওই দিন আইপিএল এর মতো মেগা ইভেন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব না বলে জানানো হয়েছে লালবাজারের তরফে। তবে সূত্রের খবর, এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ম্যাচ স্থানান্তর করতে বিসিসিআই এর সঙ্গে কথা বলছে সিএবি। ওরা আমাদের জানাই যেহেতু ওদিনকে রামনবমী আছে, সেই জন্য ওদের পুলিশ প্রোভাইড করা সম্ভব নয়, তো ওই ম্যাচটা ওরা রিশিডিউল করতে পারে। তো অ্যাকর্ডিংলি আমরা 2 বার মিটিং করি, তো সেই বেসিসে আমরা বিসিসিআই কে চিঠির সঙ্গে আমরা কলকাতা পুলিশের চিঠিটাও ফরওয়ার্ড করে দিই ফর দেয়ার রেকর্ড। সেখানেও আমরা বলেছি যে এই ম্যাচটাকে রিশিডিউল করতে। এখন অব্দি আমরা বিসিসিআই থেকে কোনো পজিটিভ রিপ্লাই পাইনি, আমরা এই রিপ্লাইয়ের জন্য ওয়েট করি। গত বছরও রামনবমীর কারণে আইপিএল এর ম্যাচের দিন পাল্টাতে হয়েছিল। ওই দিন রামনবমীকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরোবে। স্বাভাবিকভাবে এই একই সময় আইপিএল খেলা হলে সেখানে একটা
অস্বস্তিকর অবস্থা, জটিলতা তৈরি হতেই পারে। লাখো লোক এসছে এমন সব খেলা কলকাতা পুলিশ তারা দক্ষতার সঙ্গে পরিচালনা করে দেখিয়েছে, সুতরাং তাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। কলকাতা পুলিশ যদি মনে করে সেদিন রামনবমী আছে সেটাকেও সামলাতে হবে বলে যদি তারা বলে থাকে, তাহলে আইপিএলের যারা অথরিটি তাদের এবং কলকাতা পুলিশের ব্যাপারে এইটা তারা দেখবে যে সেটা কিভাবে এটা নিষ্পত্তি করা যায়। রামনবমী নিয়ে ইতিমধ্যেই পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে নিরাপত্তার আয়োজন নিয়ে সতর্ক পুলিশ। আরে মমতা পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না, মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে। আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল আপ করবেন না। আমরা প্রিপারেশন করছি, বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স। সব মিলিয়ে রামনবমী ঘিরে বাংলায় এখন রাজনীতি চরমে। সুকান্ত মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সলিলদার কাছে যাব খুব দ্রুত। সলিলদার, ধর্মীয় অনুষ্ঠান মিছিল বেরোবে, আমি বলছি আইপিএল এর ম্যাচের ব্যবস্থাপনা কেন কলকাতা পুলিশ করতে পারবে না? রাজ্যের পক্ষে এটা খুব একটা শ্লাঘার বিষয় নয়, সুনামের বিষয় নয়? কেন রামনবমীর দিন আইপিএল অর্গানাইজ করা যাবে না, মানে যথেষ্ট পুলিশ দেওয়া যাবে না? দেখো, রামনবমীর ব্যাপারটা এমন হাইপ হয়ে গেছে যে পুলিশ ইজ অলসো অ্যাট এ লস, বিকজ পুলিশও ভাবছে যে হয়তো বিশাল মানে এত দূর হয়তো ম্যানেজ করতে পারবে না, বিকজ আইপিএল ধরো লক্ষ লক্ষ লোক যাবে ওখানে। অ্যাট দ্য সেম টাইম সিরিয়াস ল অ্যান্ড অর্ডার অল ওভার দ্য সিটি অফ কলকাতা, এবং বাইরের রাজ্য জেলাগুলো থেকে পর্যন্ত লোক আসবে। ইন কোশ্চেন অফ মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার এটা একটা সিদ্ধান্ত হতে পারে, বাট ইট ডিপেন্ডস, এখনও ফাইনালাইজ কিছু হয়নি। দেখুন, আইপিএল এরা সামলাতে পারে না, এরা বলে মহাকুম্ভ নিয়ে কি সব জ্ঞান দেয়, এক। আর দুই, আমি তার মানে কলকাতা পুলিশের আশঙ্কা যে বিজেপি কিছু একটা গোলমাল করবে। এইটা হচ্ছে সারা বিশ্বে বার্তা দেওয়ার চেষ্টা, হিন্দু ধর্মের যে কোনো মূল্যে বিরোধিতা করো, নিজেদের অপদার্থতা ঢেকে আইপিএল বন্ধ করে সারা ভারতবর্ষে বার্তা দেওয়ার চেষ্টা। রাম মন্দিরের যারা ঘোষিত কর্মসূচি ওদের 294টা কনস্টিটিউয়েন্সিতেই একটা করে মিছিল বেরোবে। আমরা রামনবমীর মিছিল তো দেখছি না সুমন, আমরা ভুলে যাবো কি করে? এই রামনবমীর মিছিল তো আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করেছিল, মিছিল করেছিল হিন্দুরা, বাকি স্টেডিয়ামের দিন খেলা বসে আছে। যদি আশঙ্কা যেটা আইপিএল এর ম্যাচ বাতিল করতে হয়, তাহলে কিন্তু একটা পলিটিক্যাল প্রজেক্ট। আর যাদের একটা আইপিএল এর খেলা চালানোর ক্ষমতা নেই, তারা রাজ্য সরকার চালাবে, রাজ্য সরকার চালাবে। একটা দেশি পাইপগান ঝাড়খণ্ড থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে, সেটা কিছু না, সেটা কিছু না। সাপলুডো নয়, পশ্চিমবঙ্গের রাজনীতি মোটের ওপর বিধাতাকে আম্পায়ার করে ক্রিকেট খেলছে। এই জায়গার থেকে আমরা 2026 অব্দি এক ক্রিকেট খেলা চলবে বিধাতাকে নিয়ে, তারপর যে জিতবে তারপর নির্ধারিত হবে বিধাতাকে নিয়ে ক্রিকেট খেলা বন্ধ হবে নাকি বন্ধ হবে। আমি এইখান থেকে আমার পরের বিষয়ে ঢুকবো, তবে তার আগে রাজনীতির সঙ্গে এই বিষয়টাও কি বিস্ময়করভাবে, এটা পশ্চিমবঙ্গেই সম্ভব, একেবারে ওভারল্যাপিং হয়ে গেছে। তার কারণ সুনিতা উইলিয়ামস এবং তার অসাধারণ ফিরে আসা, যেটা নিয়ে এই অনুষ্ঠান আমি আলোচনা করব। শুধু তাই নয়, সুনিতা উইলিয়ামস তার এই মহাকাশ যাত্রা নিয়ে এবিপি আনন্দকে দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে কি বলেছিলেন আগে তাও দেখাবো, কিন্তু তার আগে বিশ্বাস করুন এটার মধ্যেও একেবারে হই হই করে রাজ্য রাজনীতি ঢুকে পড়েছেন এবং এই তুতু মায় ঢুকে পড়েছে। কোথায়, কিভাবে, পরের প্রতিবেদন বলবে। আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম, সুনিতা উইলিয়ামসের নাম বদল করে, তার সারনেম বদল করে সুনিতা চাওলা করে দিয়েছে। গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। কোটি কোটি বিশ্ববাসীর মুখে মুখে এখন ঘুরছে সুনিতা উইলিয়ামসের নাম। নাসা থেকে নাসিক সর্বত্র এখন আলোচনা তার নাম নিয়ে। কিন্তু মর্তের গর্ব সুনিতা উইলিয়ামসের নাম নিয়ে বাংলায় যা হলো তা অবাক করে দেওয়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলেছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে তিনিও আবার নাম বিভ্রাটে জড়ালেন।
আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম, সুনিতা উইলিয়ামসের নাম বদল করে, তার সারনেম বদল করে সুনিতা চাওলা করে দিয়েছে। এটা দেখান। বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা। মুখ্যমন্ত্রী ক্ষমা চান। এটা অকাট মূর্খ মুখ্যমন্ত্রী। যারা ভোট দেন শুনুন, সুনিতা চাওলা, সুনিতা চাওলা। পাল্টা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে তৃণমূলের তরফে লেখা হয়েছে সোনিয়া উইলিয়াম ও সুনিতা ইউনিয়ন নামে দুই মহাকাশচারী, যা শুধু তাঁর কল্পনাতেই আছে। তাদের আবিষ্কার করে নাসাকে চমকে দিলেন। একজন কিংবদন্তির নাম মনে রাখা যদি এত কঠিন হয়, তাহলে বুঝতে অসুবিধা হয় না যে তাঁর বক্তৃতা বোকাময় ভরা। না সুনিতা চাওলা, না সোনিয়া উইলিয়ামস। গোটা বিশ্ব জানে তাঁর নাম সুনিতা উইলিয়ামস, কিন্তু রাজ্যের দুই শীর্ষ নেতা নেত্রী কি জানেন না? কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। মুখ্যমন্ত্রী বললেন আমি দারুণ খোঁজ রাখি, স্পেস নিয়ে আমি দারুণ স্টাডি করি, আমার প্রচুর খোঁজ খবর আছে বলে উনি সুনিতা চাওলাকে অভিনন্দন জানিয়েছেন। হাস্যকর। আবার মুখ্যমন্ত্রী ভুল করেছেন, সেই কারণে কারেকশন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পুরনো দোসর শুভেন্দু অধিকারী। সোনিয়া উইলিয়ামসকে তিনি সাধুবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। সুরির সাক্ষী মাতাল, এসব কমেডিতে চলে। এদিন বিধানসভার অন্দরে সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এটা ভারত সরকার বুঝবে। আর এমনিও গুজরাটের সঙ্গে যোগাযোগ, গুজরাটের মেয়ে, গুজরাটবাসীরা তাকে আমন্ত্রণ জানাচ্ছে। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী পর্যন্ত ঠিক আছে, ওখানেই আটকে থাকলে ভালো হয়। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, সুনিতা উইলিয়ামসের সাহস ও তাঁর সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে। যাদের মিলিত প্রয়াসে সফলভাবে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, তাদের সকলকে ধন্যবাদ। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কিছুক্ষণের জন্য না রাজনীতি আপাতত সরিয়ে রাখুন, শুধু ভাবুন এভাবেও ফিরে আসা যায়। কালকে আমার মতো পৃথিবীর অসংখ্য কোটি কোটি মানুষ যারা নানা স্ক্রিনে চোখ রেখে গোটা রাত জেগেছিল, প্রত্যেকের চোখে জল এসেছে সেই মুহূর্তে। একেবারে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। নিখুঁতভাবে একটা ভবিষ্যৎবাণী, এমনকি সময় যেটা নাসার তরফ থেকে দেয়া হয়েছিল সেটা অবধি হুবহু মিলে গেল। আমি বলছি এই সাফল্য আমাদের পৃথিবীর বিজ্ঞান চর্চাকে, মহাকাশ চর্চাকে কত দূর এগিয়ে নিতে যায়। আমি সেই প্রশ্নে আসব, কিন্তু যে অসাধারণ দৃশ্যাবলীর আমরা রাত জেগে সাক্ষী হলাম, যারা মিস করেছেন আর একবার তাদের জন্য পরের প্রতিবেদনে দেখাবো। নীল আকাশের ক্যানভাসে এক টুকরো সাদা মেঘ। আস্তে আস্তে সেই মেঘ যেন বদলে গেল প্যারাসুটে। প্যারাসুট নাকি জেলিফিশ নাকি মাশরুম, এক একটা উৎকণ্ঠার মুহূর্ত। ভারতীয় সময় তখন রাত ৩:২৭। সব সংশয় কাটিয়ে ৪টি প্যারাসুটে ভর করে ড্রাগনযান নেমে এলো সমুদ্রের বুকে। অবসান হলো সব উৎকণ্ঠার, কেটে গেল যাবতীয় শঙ্কা। ৯ মাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। উচ্ছ্বসিত নাসা, উৎসবে মাতল গোটা বিশ্ব। নাসার তরফে জানানো হয়েছে তাদের পুরো টিম সমন্বয় বজায় রেখে ভালোভাবে কাজ করেছে। মিশনের প্রতিটি ধাপ সময় মেনে শেষ হয়েছে। গোটা টিমের জন্য নাসা গর্বিত। সফল অবতরণের জন্য দলের সবাই খুশি। মিশন পুরোপুরি সফল, সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে। মিশনের জন্য ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সকেও ধন্যবাদ জানানো হয়েছে নাসার তরফে। 2024-এর 5ই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী নভোস্টার বুচ উইলমোর। যে মহাকাশযানে চড়ে গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এলোমেলো হয়ে যায় সব হিসেব, সব পরিকল্পনা। গিয়েছিলেন 8 দিনের জন্য। মহাকাশ থেকে সুনিতারা পৃথিবীতে ফিরলেন 286 দিন মহাকাশে কাটিয়ে। বুধবার ভোর রাতে আমেরিকার ফ্লোরিডা উপকূলে অতলান্তিক সাগরে সেফ ল্যান্ড করে ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগনযান। পৃথিবীতে ফেরার পর সুনিতাদের প্রথমেই স্বাগত জানায় ডলফিনেরা। সমুদ্রের বুকে ভাসমান স্পেস এক্সের মহাকাশযানের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায় কয়েকটি ডলফিনকে। সমুদ্রে নামার পর দড়ি বেঁধে হাইড্রোলিক আর্মের সাহায্যে মার্কিন নৌবাহিনীর জাহাজে তোলা হয় ড্রাগন ক্যাপসুল।
জাহাজে খোলা হয় ক্যাপসুলের হ্যাচ। বিশেষ চেয়ারে ক্যাপসুল থেকে প্রথমে বের করা হয় নভোস্টার নিক হেগকে, এরপর বের করা হয় আলেকজান্ডার গর্ভুনভ, সুনিতা উইলিয়ামস এবং সুনিতার মহাকাশ সহচর বুচ উইলমোরকে। অবতরণের কিছুক্ষণ পরে ঝলমলে নীল পোশাকে নাসার জনসন স্পেস সেন্টারে দেখা যায় সুনিতাদের। জনসন স্পেস সেন্টারে তারা এবার নজরাধীন থাকবেন। সুতরাং সুনিতা উইলিয়ামস একটা যুদ্ধ জিতেছেন, ফিরে এসেছেন, কিন্তু আরেকটা যুদ্ধ তার সামনে রয়েছে, তার নিজেকে শারীরিক এবং মানসিকভাবে শক্ত করে তুলতে, পৃথিবীতে যাতে স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায়। প্রগাঢ়ভাবে টেক কেয়ার করা হয়েছিল, যার জন্য সেফলি আজকে সুনিতা উইলিয়ামস এবং বাকি 3 জন ক্রু মেম্বার খুব সাফল্যের সঙ্গে এবং সুষ্ঠুভাবে পৃথিবীর মাটিতে নেমে এসেছেন। মহাকাশ থেকে সুনিতাদের সফল প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ওয়েলকাম ব্যাক সুনিতা উইলিয়ামস, পৃথিবীতে আপনার নিরাপদে প্রত্যাবর্তন স্মরণীয় কীর্তি। অ্যাকচুয়ালি অবশ্যই এনথুসিয়াজম বেড়েছে। ভারতীয় বংশোদ্ভূত যদি করতে পারে তাহলে ভারতীয়রা অবশ্যই করতে পারবে। এবার ভারতবর্ষ নিজের স্পেস স্টেশন করতে হবে, তার জন্য আস্তে আস্তে মডিউলার পদ্ধতিতে তাকে সাইজে বড় করতে হবে এবং এই মডিউলার পদ্ধতির জন্য ভারতকে ডকিংটা শিখতে হবে। বুধবার ভোরে সুনিতাদের অবতরণের পর হোয়াইট হাউস সমাজ মাধ্যমে পোস্ট করে বলে, কথা দেয়া হয়েছিল, কথা রাখা হলো। মহাকাশে 9 মাস ধরে আটকে থাকা নভোশ্চরদের উদ্ধার করবেন বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারা নিরাপদে আমেরিকার উপসাগরে নামলেন। মাস্ক, স্পেস এক্স এবং নাসাকে ধন্যবাদ। কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।